Don't stop the Futi. Radio Futi 88.0 FM. সকাল আবারও সকাল বলছি রাত 11টা বেজে 59 আর একটু পরে একটা দিন নতুন একটা দিন চলে আসবে আর প্রতিদিনের মতো আজকেও রাতটাকে আবার সরাসরি সকাল বানিয়ে দিয়েছি যাই হোক আমি রিসেন্টলি এই মাত্র ঢাকায় ফিরে এসেছি 3 দিন আগে গত ভূত এফএম পরে আমি গিয়েছিলাম বান্দরবানে এবং বান্দরবানে ওইখানে গিয়ে এক ভদ্রলোকের গল্প শুনেছিলাম ঘটনা শুনেছিলাম সেই ঘটনাটা আমার সাথে আমার খুব শেয়ার করতে ইচ্ছা করছে আমি নিজেই মানে বিশ্বাস করতে পারছিলাম না শুনেছি এরকম ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে পারে তো ওইখানে যে রেস্ট হাউসে আমরা উঠেছি সেই রেস্ট হাউসে সবাই দেখলাম যে ঘটনাটা জানে একদম কিছুদিন আগের ঘটনা একজন ভদ্রলোক তিনি যাবেন কোনো একটা কাজে বান্দরবানে এবং বান্দরবানে যাওয়ার জন্য তিনি যেটা ঠিক করলেন তিনি ঢাকা থেকে বান্দরবান যাবেন তো প্রথমে দেখলেন যে কোন কোন বাস বান্দরবানে যায় তারপরে দেখলেন যে না একটু যদি কমফোর্টেবলি যেতে হয় তাহলে তাকে সরাসরি হয়তো যাওয়া যাবে না কিন্তু ভেঙে তিনি যেতে পারবেন যে বাসগুলো কক্সবাজার যায় সেই বাসের মাধ্যমে তিনি ইচ্ছা করলে যেতে পারবেন বান্দরবানের কাছাকাছি কোনো একটা জায়গায় তো যাই হোক বাসে উঠলেন তিনি নির্দিষ্ট সময়ে উঠলেন এবং বাসটা ছাড়লো সকালের দিকেই কিন্তু বাসটা যখন পৌঁছাতে শুরু করলো সাতকানিয়া পর্যন্ত বাসটা যায় তারপরে সাতকানিয়াতে এসে বাসটা থেমে যায় এবং সেইখান থেকে কোন একটা মানে ওখানকার হয়তো লোকাল বাস বা জিপ আছে সেগুলো ভাড়া নেওয়া যায় সেগুলোর মাধ্যমে তারপরে বান্দরবান শহরে যেতে হয় তো ভদ্রলোক সাতকানিয়ায় নামলেন যখন তখন প্রায় মাঝরাত হয়ে গেছে এই মাঝরাতে তিনি নামার পরে প্রথমে যে কাজটা করলেন সেটা হচ্ছে যে তার কাছে হোটেলের যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারে তিনি আগে থেকেই কন্ট্যাক্ট করছিলেন যে আমি আসছি আপনারা একটা জিপের ব্যবস্থা করে সাতকানিয়ায় পাঠিয়ে দিন তো হোটেল থেকে তাকে একটা জিপ পাঠিয়ে দেওয়া হলো তো ভদ্রলোক সারাদিনের মধ্যে যে এতক্ষণ ধরে লং জার্নি তারপরে টেনশন ঠিক মতো পৌঁছাবেন কিনা সাতকানিয়ায় নেমে যখন তিনি জিপটা দেখলেন তখন তিনি মোটামুটি নিশ্চিন্ত হলেন যে হ্যাঁ বান্দরবানে পৌঁছাতে পারছি আর কি জিপও রেডি আছে সবকিছু ঠিকঠাক আমি পৌঁছে যাবো একটা সময় তিনি নিশ্চিন্ত মনে জিপে উঠে বসলেন এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পরেই খুব অদ্ভুত একটা ঘটনা ঘটলো যে আপনারা যারা বান্দরবানে গেছেন সাতকানিয়া থেকে ওই রাস্তাটায় চারিদিকে উঁচু নিচু এবং গাড়িটা মাঝে মাঝে উঁচুতে উঠে তখন আবার স্পিড কমে আবার যখন নিচে নামে বা মাঝে মাঝে আবার সমান রাস্তা দিয়ে যায় সুতরাং একটু এরকম উঁচু নিচু মানে সমতল সমান অসমান রাস্তা দিয়ে যেতে হয় তো মাঝখানে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে তিনি যখন সামনের সিটের দিকে ড্রাইভিং সিটের দিকে তাকালেন তখন খুব একটা অদ্ভুত ঘটনা দেখলেন যে সেই সিটটাতে যে মানুষটি বসে গাড়ি চালাচ্ছিল বা যিনি তাকে নিয়ে আসছিলেন সাতকানিয়া থেকে সেই মানুষটি নেই একদম পুরোপুরি সিটটা ফাঁকা তিনি ভয়ের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছিলেন তিনি ভাবছিলেন যেটা হতে পারে নাকি সামনে এরকম মানে এটা কিভাবে সম্ভব আমি যে মানুষের সাথে কথা বলে গাড়িতে উঠেছি সেই মানুষটা গাড়িতে নেই এটা কিভাবে হতে পারে তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না সঙ্গে সঙ্গে আবার চোখ বন্ধ করে ফেললেন একটু পরে আবারও চোখ খুললেন সেই একই ঘটনা তিনি বুঝতে পারলেন সারাদিন অনেক টায়ার্ড ছিলেন এই জন্য হয়তো খুব একটা বড় ঝামেলা হয়েছে তার আসলে ব্রেইন তাকে ভুল ইনফরমেশন দিচ্ছে তিনি চোখ বন্ধই রাখলেন একটা সময় কিছুক্ষণ পরে এই ঘন্টা দেড়েক দুয়েক পরে গাড়িটা থেমে গেল একটা জায়গায় এসে থেমে যাওয়ার পরে জাস্ট একটা হোটেলের সামনে এসে থামলো সেই যে হোটেলটা থেকে তাকে গাড়িটা পাঠানো হয়েছিল তিনি তাই মনে করলেন এবং তিনি তখনও ড্রাইভারকে দেখলেন কিন্তু হোটেলের ভেতরে আলো চলছে লোকজন আছে তিনি বেশ সাহস পেয়ে জাস্ট তার ডোরের লকটা খুলে ফেললেন এবং খুলে ফেলে তারপরে সেই হোটেলের ভেতরে ঢুকলেন এবং ঢুকে তিনি খুব একটা অদ্ভুত ঘটনা দেখলেন সেটা হচ্ছে রিসিপশনে যে ভদ্রলোকটি বসে আছেন তাকে তিনি চেনেন তিনি তার ইউনিভার্সিটির ফ্রেন্ড কিন্তু অদ্ভুত ব্যাপারটা হচ্ছে সেই ফ্রেন্ড তারও 5 বছর আগে মারা গিয়েছে
এবং সেই সময় দেখলেন যে হোটেলের বিভিন্ন জায়গায় সোফায় বিভিন্ন জায়গায় অত রাতেও কিছু কিছু মানুষ জেগে আছে, বসে আছে, এবং প্রত্যেকটা মানুষকে তিনি চেনেন, কেউ তার আত্মীয়, কেউ তার খুব কাছের জন, কিন্তু সবাই মৃত, মানে মারা গিয়েছে, কিন্তু সেই মানুষগুলোকে তিনি জীবন্ত দেখতে পাচ্ছেন। মানে একদম অবিশ্বাস্য ঘটনা। তিনি জাস্ট নিজেও তখন বিশ্বাস করতে পারছেন না। তিনি বুঝতে পারছেন তার ভয়াবহ রকমের হ্যালুসিনেশন হচ্ছে বা কিছু একটা, বা মাঝে মাঝে এরকম হয় না যে, কিন্তু তিনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন এবং ভয় পেতে পেতে ওইখানে তিনি সেন্সলেস হয়ে যান। এবং যখন জ্ঞান ফেরে তখন সেটা প্রায় ভোরের আলো ফুটতে শুরু করেছে, এরকম সময় তার জ্ঞান ফেরে এবং তিনি তাকিয়ে দেখলেন যে আসলে সেখানে হোটেল বা এরকম কোনো কিছুই নাই, জাস্ট একটা পুরনো বাড়ি। সেই বাড়িতে সকালের আলো ঢুকে পড়েছে এবং হোটেলের মতো কোনো সেট আপই নাই সেখানে, পুরোপুরি একটা বাড়ি। এবং তিনি বিভিন্ন ঘরে বা বিভিন্ন জায়গায় গিয়ে দেখলেন যে কেউ নাই। দৌড় দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন এবং বেরিয়ে এসে প্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে কোনো মানুষকে খুঁজতে শুরু করলেন, কিন্তু ওর মানুষ পাচ্ছিলেন না উনি। কিছুক্ষণ পরে যখন আরেকটু ভোর হলো তখন দেখতে পেলেন যে অনেক মানুষই বান্দরবান থেকে নীলগিরির দিকে যাচ্ছে এবং সেখানে তিনি জাস্ট একটা জিপ থামিয়ে সেখানে উঠে পড়েন, বলেন যে এরকম বিপদ হয়েছে। তিনি বলেন যে হোটেলে ফোন দেন। খুব অদ্ভুত ব্যাপার যে তিনি তখন মোবাইলে অনেক খুঁজেও সেই নাম্বারটার খুঁজে পেলেন না, যেটা তার হোটেলের নাম্বার ছিল সেই নাম্বারটা খুঁজে পেলেন না। এই ঘটনাটা আমি এবার গিয়ে আমি যে রেস্ট হাউসে ছিলাম সেই রেস্ট হাউসে শুনেছি এবং ওইখানে যেখান থেকে তিনি উঠেছিলেন এলাকার লোকজন প্রত্যেকেই বলল যে না, এখানে তো এরকম কোনো হোটেল নাই, আর এখানে কখনো কোনো বাড়িও ছিল না। আপনি যেখান থেকে উঠেছেন সেটা একটা জঙ্গল এবং পাহাড়ের একটা ঢাল, সেখানে কোনো বাড়ি থাকারও কথা না, সেখানে কোনো হোটেল থাকার তো প্রশ্নই আসে না। সুতরাং পুরো ব্যাপারটা কি হচ্ছিল আমরা জানি না, কিন্তু ঘটনাটা শোনার পর থেকে মানে আমি খুবই 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 মানে অবাক হয়েছিলাম যে এরকম ঘটনাও ঘটে বা হ্যালুসিনেশন হলো কি এই পর্যায়ে হতে পারে বা ঘটনাটা আসলে কি। এবং খুব অদ্ভুত ব্যাপার সেই ভদ্রলোকের যেটা, সেটা হচ্ছে সেই ভদ্রলোকের একটা জিনিস তিনি বান্দরবান থেকে নিয়ে এসেছিলেন সঙ্গে করে, যেটা তিনি আর কখনো ফেরত পাঠাতে পারেননি। তিনি প্রতিদিন যে ঘটনাটা তার সঙ্গে ঘটেছিল সেই ঘটনা তিনি রেগুলার এখনো পর্যন্ত স্বপ্নে দেখেন। এটা এখনো তিনি ভুলতে পারেন না এবং রেগুলার তাকে স্বপ্নে ডিস্টার্ব করে এই স্মৃতিটা। এনিওয়েজ, শুরু করছি আজকের ভূত এফএম। ঘড়িতে সময় এখন 12:06 আর আমাদের সঙ্গে আমাদের ভৌতিক টিম এসে পড়েছেন এবং আমাদের সাথে পৌঁছে গেছেন তারা, আর সেই সাথে আমাদের গেস্টরাও আছেন। তো আমরা গেস্টের সাথে কথা বলবো। আর গেস্টের সাথে আমি আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমি আশিস বড়ুয়া, হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম, একটা আইটি ফার্ম আছে মাল্টিমিডিয়া এক্সিকিউটিভ হিসেবে। ওকে, আপনার একটা ঘটনা ছিল, আপনি যখন আমাদেরকে ইমেইল করেছিলেন আশিস, সেই ইমেইলের মধ্যে আপনি লিখেছিলেন যে অনেকদিন আগে এখানে কৌশিক দা আমাদের একটা গল্প বলেছিলেন, ঘটনা বলেছিলেন, যেটা তার বাবার সাথে ঘটেছিল, যে একটা খুব ভয়ঙ্কর ঘটনা, যে একজন মহিলা এসে তার বাবার সামনে থেকে বাবার কাছে মাছ চায়। হ্যাঁ, সিমিলার একটা ঘটনা আপনার জানা আছে? হ্যাঁ, সিমিলারই ঘটনাটা কৌশিক দার সাথে ঘটনাটা ঘটেছিল কলকাতায়। কিন্তু আমি যখন অনুষ্ঠানটা শুনছিলাম আমি নিজেই শুনে অবাক হয়ে গেলাম যে সিমিলার একটা ঘটনা বাংলাদেশে ঘটা এবং সেটা আমার কানে শোনা। আচ্ছা, তো যার সাথে ঘটনাটা ঘটেছেন ওনার নাম এটা শুনেছিলেন তো, যে কৌশিক দা যে ঘটনাটা বলছিল এক্স্যাক্টলি ওইরকম একটা ঘটনা নাকি ওনার সাথে ঘটেছে? ওকে, জি, আপনার ঘটনাটা একটু শুনি আমরা। হ্যাঁ, চট্টগ্রামের রাউজান, যার সাথে ঘটনা ঘটেছিল উনি হচ্ছেন শৈলেন্দ্র লাল বড়ুয়া। তো উনি মোটামুটি আনএডুকেটেড একটা পার্সন ছিলেন। ওকে, হ্যাঁ, জি বলেন। আনএডুকেটেড একজন পার্সন ছিলেন। তো ওনার আরেকটা কাজ ছিল, খুব মহৎ কাজ বলবো আমি। আমাদের ওই গ্রামে যত লোক মারা যেত উনি শ্মশানে দাহ ক্রিয়ার কাজটা উনি করতেন এবং যতক্ষণ পর্যন্ত শ্মশানে ওই লাশটা দাহ কার্য সম্পন্ন না হতো ততক্ষণ পর্যন্ত উনি শ্মশানে থাকতেন এবং ওনার সহযোগীরা থাকতেন। আচ্ছা, তো ওনার ব্যক্তিগত পেশা ছিল উনি কাঁচা মাছ বিক্রি করতেন। তো পার্শ্ববর্তী একটা বাজার থেকে, তকিরহাট নামে একটা বাজার থেকে উনি একদিন মাছ বিক্রি করে ফিরতেছিলেন। মোটামুটি তখন রাত 11:30-12টা হবে। তো প্রতিদিন তো মাছ বিক্রির পরে কিন্তু কিছু মাছ ফেরত আসে। তো ওই দিনও মোটামুটি ওনার ঝুড়িতে কিছু মাছ নিয়ে আসছিলেন উনি। আসার পথে যে শ্মশানটায় মানে মানুষ দাহ কার্য করা হয়, পোড়ানো হয়, ওই জায়গায় একটা চৌরাস্তা আছে। চৌরাস্তাটা ক্রস করার পর উনি দেখতে পেলেন একজন মহিলা, মানে খুব
ভালো পোশাক পরা না, উস্কো চুল যুক্ত একজন মহিলা একটা বেতের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে ওনার সামনে এবং ওনার কাছ থেকে মাস্ক খুঁজতেছেন। তো উনি তো করেন, দাহ কার্য করেন, শ্মশানে লাশ পোড়ান। তো ওনার একটু সাহস ছিল এবং ওই বিষয়গুলো সম্পর্কে ওনার মোটামুটি ধারণা ছিল, যার ফলে উনি তেমন একটা ভয় পান নাই। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমাকে মাছ দিব, একটু সামনে আসো আমার সাথে, তাহলে মাছ দিব। এভাবে বলতে বলতে উনি প্রায় ওনার বাড়ির কাছাকাছি নিয়ে গেলেন, ওই যেটা কৌশিকদা যেটা বলেছিলেন পেতনি, তো ওই ধরনের কিছু হবে। বাড়ির কাছাকাছি নিয়ে ওর কাছ থেকে ওর যে পাত্রটা ছিল ওটা কেড়ে নিলেন। ওকে, এবং ওই পেতনি কান্নাকাটি শুরু করলো যে আমার পাত্র দাও। পরে ওকে মোটামুটি কানে ধরিয়ে ওকে পাত্রটা ফেরত দিয়ে ছেড়ে দিল। ওটা ওনার নিজের মুখে শোনা, মানে নিজেই বলছিল আমাকে। উনি এখন অবশ্য বেঁচে নেই, মারা গেছেন বেশ কিছুদিন আগে। এটা হচ্ছে একটা ঘটনা। ওকে, তো এই ঘটনাটা কোথায় ঘটেছিল? এটা হচ্ছে চট্টগ্রামের রাউজান। হ্যাঁ, আমরা সিমিলার একটা ঘটনা শুনেছিলাম, তাই না সুমন ভাই? রাইট, কৌশিকদের কাছ থেকে। সুমন ভাই, যে ওর কাছে আরো কিছু ঘটনা আছে, আমরা সেই ঘটনা শুনবো নাকি মাঝখানে অন্য কিছু একটা? আমরা অ্যাকচুয়ালি গেস্টের গল্পগুলো আগে শুনি, তারপরে আমরা। ওকে, আচ্ছা, আপনার একটা ঘটনা আছে, আর একটা ঘটনা বললেন, সেটা হচ্ছে একটু আগের, বেশ আগের, তাই না? 75 এর দিকে একটা ঘটনা, 1975 সালের দিকে। এর ফাঁকে আমি বলি যে চলছে ভূত এফএম, শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, এবং আমাদের সাথে ভৌত স্ট্রিমের সুমন ভাই, সাকিব ভাই আছেন, এবং আমাদের দুজন গেস্ট রয়েছেন। আমরা সবার কথাই শুনবো এবং আপনাদের কথা শুনতে চাই। যেমন আমরা বেশ অনেকগুলো ইমেল পেয়েছি গত সপ্তাহে। এর মাঝখানে আমাদেরকে আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকে SMS এর মাধ্যমে জানিয়েছেন তাদের বিভিন্ন অনুভূতির কথা। সজীব লিখেছেন যে আমরা গতদিন সাভারের গল্প করছিলাম এবং তিনি বলছেন যে সাভারের জায়গাটা, যে জায়গাটা ওই যে বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল, সেখানে তিনিও দেখেছেন একসাথে 3টা রাস্তা। ঝিলিক বলেছেন যে আপনারা শুধু ফালতু গল্প বলেন কেন, এইসব তো মিথ্যা। আসলে সত্যি মিথ্যা, এটা আমার মনে হয় সাকিব ভাইকে আমি কিছু একটা বলতে বলবো, সাকিব একটু ভালো হয় বললে। এটা পুরো পয়েন্ট অফ ভিউ ব্যাপার। অনেক কিছু শুনে হয়তো আপনার কাছে মনে হবে মিথ্যা, উইচ ইজ ফাইন, আবার একজনের কাছে মনে হবে যে এটি ভয়াবহ সত্য, উইচ ইজ ফাইন। But if you enjoy the show, keep listening. Right. If you don't, go to sleep. Then সাকিব তো বললে যা। ওকে, তো আমারও তাই মনে হয় আর কি, এক্স্যাক্টলি তাই মনে হয়। আচ্ছা, আমরা আরো কিছু SMS আছে আমাদেরকে। সরোজ বলেছেন যে আমি গ্রামে একদিন অমাবস্যার রাতে উঠে বসে গল্প বলছিলাম, সাডেনলি আমার সামনে দিয়ে একটা বড় থাম্বা সমান ছায়া যায়, তবে এখানে কোনো আলো ছিল না। বুঝতেই পারছি যে এরকম একটা গল্প আজকে আমরা শুনবো, এরকম একটা ঘটনা। ইনফ্যাক্ট আমাদের যে গেস্ট রয়েছেন তারা একজন আমাদেরকে বলবেন। আর আমাদেরকে এছাড়াও SMS করেছেন জাইশা, এবং তিনি বলছেন আমি সব সময় একটা মেয়ে দেখতে পাই, এবং আর কেউ দেখতে পায় না, কিন্তু তিনি দেখতে পান যে মেয়েটা ছাদ থেকে লাফিয়ে পড়ছে। আমার মনে হয় যে অন্য কেউ যদি দেখতে না পায় তাহলে সেখানে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। এনিওয়েজ, আপনি যদি আপনার অনুভূতি শেয়ার করতে চান তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি যদি আপনার ঘটনা শেয়ার করতে চান তাহলে bhootfm@radiofurti.fm এ ইমেল করতে পারেন, BHOOTFM@radiofurti RADIOFOORTI.FM। এখানে আপনি ইচ্ছা করলে ইমেল করতে পারেন। যাই হোক, আমরা আবার ফিরে যাই আশিসের কাছে। না আশিস, আপনার যে গল্পটা আছে 75 এর একটা গল্পের কথা বলছিলেন। 75 এর ঘটনা, যাদের কাছ থেকে গল্পটা শোনা ওনারা কেউ বর্তমানে বেঁচে নাই। তো কোন একটা ধর্মীয় অনুষ্ঠানে আমি একদিন অ্যাটেন্ড করেছিলাম। তো ওখানে সবাই জড়ো হয়ে বসে আলোচনা করতেছিল এবং আমি পিছনে বসে, তখন আমি অনেক ছোট ছিলাম, তো পিছনে বসে গল্পটা শুনলাম ওনাদের মুখ থেকে। যেই 4 জনের সাথে ঘটনাটা ঘটেছিল ওনারা হচ্ছেন গ্রামের মোটামুটি কৃষক শ্রেণীর লোক। তো ওনারা শীতকালীন মৌসুমে সবজিগুলো চাষ করেন। ওকে, এখন যেখানে ওনারা চাষ করেন, যেখানে সবজি চাষ করেন, ওইখানে পানি সেচের তেমন ভালো ব্যবস্থা ছিল না। পাশে একটা খাল ছিল যেটা পাহাড়ি পানিগুলো নেমে আসতো এবং খুব অল্প। যখন শীতের মৌসুমে পানি মোটামুটি থাকে না বললেই চলে। এবং আমি কিন্তু যে হাই স্কুলে পড়ালেখা করতাম ওই খালের উপর দিয়ে আমাকে যেতে হতো, এবং শীতকালে আমি লাফ দিয়ে খালের নিচে দিয়ে লাফ দিয়ে যেতাম, অল্প পানি ছিল। তো সেচের মৌসুমে ওনাদের পানি দেওয়ার প্রয়োজন,
এখন 4 জন বসে একদিন সন্ধ্যায় বসে ইয়ে করলেন, মানে সিদ্ধান্ত নিলেন বা আলোচনা করলেন যে আমাদের তো সেচ দেওয়া দরকার, এখন পানি স্বল্পতা, সুতরাং কি করা যায়। আচ্ছা, তো ওরা সিদ্ধান্ত নিল যে খালে যদি বাদ দেওয়া যায় তাহলে অল্প অল্প করে যে পানিগুলো আসে, পানিগুলো হয়তো জমা হয়ে তারা একটা পানির কালেকশন পাবে, পরবর্তীতে সেখান থেকে সেচ দিতে পারবে। ওকে। তো ওরা 4 জন ডিসাইড করলো আগামীকাল ভোরে আমরা মাটি কাটা শুরু করব এবং একটা বাদ দিব খালের মধ্যে। আচ্ছা, তো ওদের মধ্যে যে 4 জন ছিল, 4 জনের মধ্যে যিনি একটু ইয়ং টাইপের, যিনি ওনাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি ভোরে উঠে সবাইকে ঘুম থেকে জাগাবে এবং আমরা গিয়ে মাটি কাটা শুরু করব। ওকে। গ্রামের ঘটনা, সুতরাং ওই জায়গায় হয়তো ওই সময় দেওয়াল ঘড়ি বা ঘড়ির ব্যবস্থা ছিল না, বা গ্রামের লোকদের তেমন ইয়ে ছিল না, সুতরাং টাইম সম্পর্কে ওদের হয়তো তেমন ধারণা ছিল না। গভীর রাতে দেখা গেল যে লোকটাকে দায়িত্ব দেওয়া হলো, ইয়ং যিনি যাকে দায়িত্ব দেওয়া হলো, ওনার মতো আরেকজন লোক এসে 3 জনকে ডেকে তুললো মাটি কাটার জন্য। আচ্ছা, ওনার মতো আরেকজন লোক যে এসেছিল এটা আপনি জানেন, বা ওরা 3 জন তো নিশ্চয় তখন বুঝতে পারে নাই। তো তারা ভাবছে কি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই আসছে, এবং পরবর্তীতে ওরা 4 জন গিয়ে মাটি কাটা শুরু করলো। অনেকক্ষণ ধরে মাটি কাটলো, বাট সকাল হচ্ছে না, কারণ ভোরে গেলে তো মোটামুটি ঘন্টাখানেক বা 2 ঘন্টা মাটি কাটলে সূর্যের আলো দেখার কথা, কিন্তু অনেকক্ষণ ধরে মাটি কাটার পরে দেখা যাচ্ছে ভোর হচ্ছে না। এবং তারা 2 জন মাটি করে নিয়ে যাচ্ছিল, বোঝাই করে নিয়ে যাচ্ছিল। 2 জন একটু সন্দেহ করলো যে তাদের মাটির পাত্রটা অনেক ভারী মনে হচ্ছে, একজন মানুষ যতটুকু মাটি বহন করতে পারে তার চেয়ে বেশি মনে হচ্ছে কেন জানি। তো ওদের কাছে একটু সন্দেহ হলো, এবং পরবর্তীতে ওরা ডিসাইড করলো যে এখন আমরা মাটি কাটবো, ওদের 2 জনকে নিতে বলবো। আচ্ছা, এবং পরবর্তীতে ওই সিদ্ধান্ত অনুযায়ী কথা হলো, এবং ওরা এসে কাটা শুরু করলো। পরবর্তীতে 2 জনকে, বাকি 2 জনকে যারা কাটতেছিল তাদেরকে মাটি নিয়ে যেতে বললো। 2 জনের মধ্যে ইয়ং যে সে ছিল। আচ্ছা, এবং পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিল যে যেহেতু আমাদের পাত্রে মাটিগুলো বেশি করে দিয়েছে সে, আমরাও একটু বেশি করে দিই। একজন মানুষ যতটুকু ক্যারি করতে পারবে না এর চেয়ে সে বাড়িয়ে দিল মাটি। তো দেখা যাচ্ছে যে ইয়ং সে কিন্তু খুব দ্রুততার সাথে নিয়ে মাটিগুলো ফেলে আসতেছে, কিন্তু আরেকজন যে সে কিন্তু পারতেছে না। তখনই বুঝতে পারলো যে এখানে কোনো একটা রহস্য আছে, এবং তারা যেহেতু গ্রামের মানুষ এ ধরনের বিষয়গুলো সবসময় ফেস করে এবং তাদের অভিজ্ঞতা আছে মোটামুটি, তারা বুঝতে পারলো যে এখানে কোনো একটা রহস্য আছে। যে লোকটা এত ভারী বোঝা নিয়ে যেতে পারে, নিশ্চয়ই সে হতে পারে না, কারণ মানুষের পক্ষে এত বেশি মাটি ওজন বহন করা সম্ভব না। তখন ওরা 2 জন সিদ্ধান্ত নিল যে পরবর্তীতে যখন সে মাটি তুলতে মাথা নিচু করবে তখন কোদাল দিয়ে খালের উপর একটা কোপ দেওয়া হবে, এবং তাই হলো। যখন সে নিচু হলো তার ঘাড়ে একটা কোপ দেওয়া হলো, এবং মানে এটা কি ও হেল্প করতেছিল ওদেরকে? হ্যাঁ, হেল্প করতেছিল না, মানে মাটি কাটার জন্য তো হেল্প করছিল, যে সেটার ব্যাপার ছিল। ওটার পরিবর্তে কোপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে না? কোন জায়গার কাহিনী এটা? এটা হচ্ছে চট্টগ্রামে, ঘটনা অনেক আগে। ইন্টারেস্টিং। বলেন। তো তারা ফিরে ওখানে তার ঘাট থেকে মাথাটা আলাদা হয়ে গেল, ভয় পেয়ে ফিরে চলে আসলো। পরে ভোরে জাস্ট টাইমে যাকে দায়িত্ব দেওয়া হলো সকালে উঠে তাদের ভোরে ডাকার জন্য, সে জাস্ট টাইমে এসে ওদের ডাকতে গেল, এবং তখন সে ঘটনাটা বুঝতে পারলো। ঘটনাটা তাকে বলা হলো। পরের দিন ঘটনা জানার পর পরের দিন সকালে যখন ওই জায়গায় গিয়ে দেখলো তারা একটা কাক গলা কাটা অবস্থায় পড়ে আছে ঠিক ওই জায়গায় ওরা যেখানে কাজ করতেছিল। আচ্ছা, এটা কোথাকার ঘটনা বললেন? এটা হচ্ছে চট্টগ্রামের রাউজানের ঘটনা। গ্রামের নামটা বলা যাবে? এটা ফতেনগর গ্রাম। আচ্ছা, অবশ্য যাদের কাছ থেকে ঘটনাটা শুনছি আমার নামটা হয়তো মনে নাই ঘটনার কোথায় ঘটেছিল। আচ্ছা, তো যে জায়গায় ঘটেছিল সে জায়গায় কি আপনার দেখা আছে বা জানেন? না, এটা অনেক আগের ঘটনা। আমি তখন অনেক ছোট ছিলাম, এবং ঘটনাটা যখন ঘটেছে তখন যারা বলেছেন আমাকে ঘটনাটা, ওনারাও তখন কিন্তু
আমি যখন শুনেছি তখন ওনাদের বয়সও প্রায় 60 বা 70 আপ হয়ে গেছে। ওনাদের ইয়ং বয়সেই ঘটনাটা ঘটছিল। ওকে, অলরাইট। আচ্ছা, আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন, তবে আমরা মনে হয় যে সেটা একটু মানে একটা ব্রেকের পরে যাই, মাঝখানে যদি একটা অন্য কিছু শুনতাম তাহলে বোধহয়। আমি ঘটনাটা আসলে বুঝতে পারছি না। আমি নিজেও আপনি ইচ্ছা আমি একটু জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে সেচ কাটার জন্যই তো রাতে ওদের উঠানো হয়েছিল, মানে ওটা তো ভালো একটা কাজ ছিল। হ্যাঁ, ইয়ে করার জন্য, খালে বাদ দেওয়ার জন্য। আচ্ছা, বাদ দেওয়ার কাজটা ছিল ভালো। তো ওখানে একটা কি জানি একটা এসে মানে ওরা বুঝতে পারলো যে ওদের মধ্যে একজন আছে যে আসলে মানুষ না, তাই তো? আমরা সিদ্ধান্ত নিয়েছিল গলা কেটে ফেলবে। মানে এটাতে কি এটাতে পরবর্তী কোনো ক্ষতি হয় নাই বা কোনো ধরনের কোনো ঝামেলা হয় না, এই ধরনের কোনো কিছু হয়তো? এটা এক্সপ্লেনেশন কেউ দিতে পারছে যে আসলে তখনকার ওনারা তো মোটামুটি আনএডুকেট ছিলেন, তো ওই ধরনের ব্যাখ্যা এইসব জিনিসে তো আসলে এডুকেশন লাগে না, অন্য জিনিস, কারণ ওখানে তোরা থাকেন। হ্যাঁ, ওটার ব্যাখ্যা তখন অনেক ছোট ছিলাম, যার ফলে হয়তো ইয়ে করা হয়নি। ওকে, আসলে এরকম স্টোরি আসলে আমি তো অনেক শুনছি। হ্যাঁ, এরকম শুনছি। আমার একটা জিনিস হচ্ছে কি যে আমি দেখেছি যে জায়গায় মানে যে জায়গায় হয়তো এরকম সেচের কাজ নাই, হয়তো মাছের কাজ আছে, সে জায়গায় মাছ মারতে ডেকে নিয়ে যায়, এরকম ঘটনা কিন্তু হয় যে পরিচিত একজন এসে ডেকে নিয়ে চলে। এটা হয়, কিন্তু এটা যে একজন যে একটু আগে যে কি এসএমএস করলো যে আমরা চাওয়া পারছি না কিনা, এটা শুনলে লোকজন এটাই বলবে, মানে নো অফেন্স, মানে আমি কিন্তু আপনার কোনো, বাট এই টাইপের কাহিনী আসলে অনেকদিন আগের ঘটনা, এগুলো ছোটবেলা আমরা সবাই শুনেছি। এবং আরেকটা জিনিস হয় কি যে আমরা এখানে আসলে আসি নাই যে কোন ঘটনা সত্য কোনটা মিথ্যা ওটা যাচাই করতে। আমরা এখানে আসছি জাস্ট টু টক অ্যাবাউট ইন্টারেস্টিং জিনিসপত্র। একদম, এবং যারা বলেন তারা কিন্তু এক্সপেরিয়েন্স করেন বলেই বলেন। আর ব্যাপারটা হচ্ছে যে এইটাতে এখন আসলে ব্যাপারটা হচ্ছে যারা শোনেন তারা সবসময় যত যেমনই হন না কেন শেষ পর্যন্ত কিন্তু শুনে খুব বিজ্ঞের মতো বলেন কি না, ঘটনাটা বোধহয় আসলে ঠিক মানে বুঝতেই পারছেন। সেটাই আমারও তাই মনে হয়। তবে ব্রেকে যাবো নাকি আরেকটা শুনুন ভাই, কিছু একটা শুনবো নাকি এখন আপাতত, মানে ছোটখাটো একটা রিসেন্ট কোন একটা এভরিডে আমার একটা নতুন করে ঘটনা সেরকম কিছু না, একটা শুনে আমরা ব্রেকে যাই, একটা ছোট্ট একটা শুনি। ওকে, একটা ছোট্ট একটা ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের ভৌতিস্টের টিমেরই একটা কেস, এটা নিয়ে আমরা কাজ করছি, এটা এখনো অন দ্য প্রসেস, এখনো আমাদের ইনভেস্টিগেশন শুরু হয়নি। বাট আমরা যে ছোট একটা গল্প শুনেছি যে একটা অবশ্যই ঢাকার বাইরে মফস্বল টাউন একটা বাসা আছে, বাসাটা এখন খালি, এবং এই বাসাটার নিয়ে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে এই বাসার স্পেসিফিক একটা রুম, জাস্ট একটা রুম আছে, যেই রুমটাতে রাত কয়টা 1:24 না কটার সময় জানি 1:30টার দিকে, মানে একটা স্পেসিফিক টাইম আছে, একটার একটু বেশি। হ্যাঁ, মানে এক একজন এক এক কথা বলে, কয়েকজনের সাথে কথা হয়েছে, কেউ বললো 1:24, কেউ 35, কেউ 1:15 রুম বলে। ওই টাইমে ওই একটা স্পেসিফিক রুমে বেশ অনেক ধরনের আওয়াজ শোনা যায়। আচ্ছা, অনেক ধরনের। এবং আমরা এই নিউজটা অ্যাকচুয়ালি পেয়েছিলাম, তারপরে আমরা একটু ঘাটাঘাটি করার পর শুনলাম যে এখন ওই বাসাটায় কেউ থাকে না, বাট এর আগে যারা ছিল ভাড়াটে যারা ছিল ওদের সাথে আমরা কথা বলেছি, ওরাও বলেছিল যে ওই রুমটাতে আমরা কেউ থাকতে পারতাম না, ওই রুমটাতে অনেক মানে এমনিও কেউ গিয়ে যদি শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে মনে হয় যে রুমের আশেপাশে মানুষজন আছে, এই টাইপের কেউ জানি আছে, এরকম মানে ভয় লাগতো আর কি সবার। তারপর ওই স্পেসিফিক টাইমটার সময় ওই রুমটা অ্যাকচুয়ালি ঠিক মানে গেস্ট রুম টাইপের, মানে বুঝতে বেডরুমও ছিল না, এভরি নাইটে কেউ থাকতো না। সো ওই রুম থেকে অনেক ধরনের আওয়াজ আসতো। তারপরে ওদের অনেক প্রবলেম হয়েছে, ওরা ওই বাসা ছেড়ে দিয়েছে। এখন এই বাসাটার ঘটনা হচ্ছে বাসাটা পুরো খালি, কেউ থাকে না, বাট ওই স্পেসিফিক ওই রুমটা এখনো তালা দেয়া, ওখানে স্টোর রুম হিসেবে ইউজ করছে, মানে বাসার অ্যাকচুয়াল মালিক যিনি উনি ওনার কিছু ওই জাঙ্ক টাইপের জিনিসপত্র ওখানে রাখে। এবং ওখান থেকে এখনো নাকি রাতে মানে গার্ডটাররা বলে যে মাঝে মধ্যে নাকি ভয়ঙ্কর আওয়াজ পাওয়া যায়, যে মানে তুলকালাম কাণ্ড হচ্ছে ওই রুমের মধ্যে, মানে ভাঙচুর টাইপের আওয়াজ এখনো আসে। সো অ্যাকচুয়ালি আমরা এটা ঘাটাতে আরো পাস্টের কিছু ইন্টারেস্টিং খবর পেয়েছি যে এই রুমে কে ছিল। আমরা খবর পেয়েছি এক ভদ্রলোক ওখানে মারা গিয়েছিল, সুইসাইড করেছিল এই টাইপের, কেউ বলে যে সুইসাইড, কেউ বলে হার্ট অ্যাটাক হয়েছে, এই টাইপের কথা বলে। এটা নাকি অনেক আগে হয়েছিল এবং তারপর থেকে এই রুমে এই জিনিসগুলো হয়। আমরা এখন এটা এখনো ইনভেস্টিগেট করছি, এখন আমরা জানি না অ্যাকচুয়ালি কোন একটা জায়গার খবর পেলে আমরা ফার্স্টে
খোঁজ খবর নেই যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে না হচ্ছে, এদের সাথে কথা বলি, যারা ছিল তাদের সাথে কথা বলি, এখনো ওই পর্যায়ে আছে। ইন্টারেস্টিং কিছু স্টোরি আমরা শুনতে পাচ্ছি, কন্ট্রোভার্সিয়াল অনেক স্টোরি শুনতে পাচ্ছি। সো এখন এটা অন দ্য প্রসেস। এটা করার পরে আমরা মোটামুটি একটা পারমিশন বের করেছি ওখানে থাকার। ওকে, তো হোপফুলি আমরা নেক্সট উইকে ভূত এফএম এ থাকতে পারবো না, হোপফুলি আমরা ওখানে থাকতে। কিন্তু ওই সাউন্ড গুলোর কিছু কিছু নিশ্চয়ই যদি মানে ওইরকম কিছু ঘটে থাকে তাহলে আমার সাউন্ড গুলো শোনাতে পারবো নিশ্চয়ই। হ্যাঁ, যেটাই হোক মানে আমরা সো নেক্সট উইকে যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নেক্সট উইকে মোস্ট প্রবলি আমরা ওখানেই থাকবো। তখন মানে ভূত এফএম এ না থাকলেও ভূত এফএম এর সঙ্গে থাকবে না, কারণ ওইখানে আমরা হয়তো কানেক্ট করে আমরা হয়তো হয়তো বা তখন আমরা ফোনে একটা কনভারসেশন করতে পারি। সেটাই মানে এটা খুবই আমার কাছে এখনই খুবই এক্সাইটিং লাগছে। দেখা যাক কি হয়। এটি হচ্ছে ছোট ঘটনা, পরে আমরা অন্য গল্পে যাবো। আপাতত আমরা ওকে, তাহলে আমরা আপাতত একটা ব্রেকে যাই। আর ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS করতে পারেন। তার আগে বলি যে আমাদেরকে SMS করেছেন ইমরান, SMS করেছেন নীল, SMS করেছেন এছাড়াও আমাদেরকে গত সপ্তাহে SMS কিন্তু আমি আজকে শো শুরু করার সময় পড়েছি। গত সপ্তাহে একটা ইমেলও পড়বো, একটু পরে যখন ফিরে আসবো তখন একটা ইমেলও পড়বো। আর আপনারা যদি SMS করতে চান তাহলে যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে, অথবা আপনি ইমেল করতে পারেন। আর ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে boothfm@radiofurti.fm। আমাকে SMS করেছেন মিজান, SMS করেছেন তৌফিক, চয়ন, শুভ, SMS করেছেন সাহিত্য, SMS করেছেন মিঠু, হীরা, এছাড়াও পাপ্পু, আননোন বয়, SMS করেছেন প্রনোজ, নাহিদ, তারপরে SMS করেছেন আমাকে রাইসা, পাভেল, সাইফুল, ইমরান, নীল, আনন্দ সহ আরো অনেকে। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি, ফিরে আসছি একটু পরে। আর আপাতত যে গানটা শুনবো সেটি হচ্ছে অর্ণবের গান ঘুম গাড়ি। চলুন শুনে আসি গানটি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, সাথে আছি রাসেল এবং আমার সাথে রয়েছেন ভূত স্ট্রিমের সুমন ভাই, রয়েছেন সাকিব ভাই এবং জিবরান ভাই। আর সেই সাথে আমাদের গেস্ট রয়েছেন আরো একজন, তার সঙ্গে এখন পরিচয় করে দেব। আপনার নামটা বলবেন একটু প্লিজ। আমার নাম তারেক, বাই প্রফেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো ভূত এফএমে আসার উদ্দেশ্য আসলে ওই ধরনের কোনো স্ক্যারি কিছু না। ফার্স্ট থিং হচ্ছে যে আমি নিজেও জানতাম না যে এদের টাইপের একটা অনুষ্ঠান হয়, যে 2 দিন শোনা। আর মাঝে মাঝে সুমন ভাইকে ফেসবুকে স্ট্যাটাস আপডেট করতে দেখতাম যে আই এম রেডিও ফুর্তি। তো এই কারণে হঠাৎ করে একদিন লাস্ট ফ্রাইডের আগের ফ্রাইডেতে আমি দেখলাম, তো ভাবলাম যে সুমন ভাই আছে রেডিও ফুর্তিতে, অন করে কি তো তখন জাস্ট জিনিসটা আসছে, ভৌতিক জিনিসটা আমি জানছি আর এই ধরনের জিনিসগুলো আসছে আর কি। এনিওয়েজ এটা ডিফারেন্ট স্টোরি। তো আমরা তো গল্প, আমরা আপনার ঘটনা শুনবই, তবে তার আগে একটা কিছু কথা বলতে চাই। রাব্বি আমাদের SMS করেছেন, রাব্বি SMS করে বলছেন যে ভূত এফএম নাইস, আমি অলমোস্ট 6 এপিসোড শুনেছি, ভয় লাগে বাট মজাও লাগে, এক কথায় ভূত এফএম রক্স। আমাদের সৌরভ সিলেট থেকে SMS করে বলেছেন যে হ্যাঁ সাকিব ভাই আমরা মিস করেছি, আরেকবার বলুন। We love you, রাব্বি। ওকে, সেম হিয়ার। মেয়ে হলে তাহলে বিয়ে প্রপোজাল পাঠাবে। অলরাইট, আমাদেরকে SMS করেছেন সৌরভ এবং না মেয়ে না, রাব্বি তো বলা যায় না, অত ভুল টাইপ আছে, ব্যাড লাক। যাই হোক, সৌরভ লিখেছেন যে সিলেট থেকে, যে বুরঘাটে আচ্ছা মাদ্রাসায়, তিনি বলছেন মাদ্রাসার মধ্যে, মাদ্রাসায় যে মাদ্রাসাটা আছে সেখানে তিনি বলছেন যে তিনি দাবি করছেন যে কিছু জিনও লেখাপড়া করে এবং তার ফ্রেন্ডদের সাথে সে জিনের একদম সরাসরি যোগাযোগ রয়েছে, তিনি সেটা দাবি করেছেন। সৌরভ সিলেট থেকে। ওকে, রিজভি আমাদের SMS করে বলছেন ভূত এফএম প্রোগ্রামটা খুবই ইন্টারেস্টিং। আমি আমার লাইফে অলওয়েজ স্পিরিচুয়াল
ব্যাপারে কিউরিয়াস ছিলাম, অ্যান্ড আই হ্যাভ ফাউন্ড অ্যান অসম প্লেস অ্যান্ড ইটস ভূত এফএম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সাকিব এসএমএস করেছেন এবং তিনি বলছেন আমার খালা লন্ডনে থাকার সময় তিনি বলছেন যে যখন শর্টকাট একটা ওয়ে ছিল, সেই ওয়েতে যখন তিনি যেতেন বাগানের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি মিউজিকের শব্দ পেতেন। মানে এমন একটা জায়গায় যেখানে মিউজিকের শব্দ আসলে পাওয়ার কথা না, এরকম জায়গাতে তার খালা সবসময় মিউজিকের শব্দ পেতেন। রেডিও ফুড চলতে থাকে মেবি, বাট সেটা হয়তো স্ট্রিমিং করে শুনতে হবে। নিশ্চয়ই তিনি স্ট্রিমিং করে শুনছেন না। প্রতীক্ষা এসএমএস করে বলছেন তার নানুর বাড়িতে একটা পুকুর ছিল যার পানি ছিল একদম কালো, সেই পুকুরে প্রতি 2 মাস অন্তর কেউ মারা যেত। এরকম একটা ব্যাপার ঘটতো আর কি। সেটা পানি খেয়ে নাকি? আমার মনে হয় পানি খেয়ে নিশ্চয়ই না, ডেফিনেটলি অন্য কোনো ঘটনা আছে। প্রত্যেকে একটু ডিটেলে আমাদের যদি ইমেল করতেন আপনি bhuthfm@radio40.fm, এখানে আপনি ইচ্ছা করলে আপনি পুরো ঘটনাটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, আমাদের যিনি গেস্ট আজকে আছেন তার সাথে একটু কথা বলি আমরা। আপনার 2টো ঘটনা আছে, রাইট? এক্স্যাক্টলি, ঘটনা অনেকগুলো, বাট আমি আমার নিজের সাথে আমার সাথে যেগুলো হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি শেয়ার করতে যাচ্ছি। আর তার আগে ছোট্ট একটা ব্যাপার যেটা বলবো, যে কিছুক্ষণ আগে ভাইয়ারা বলছিলেন যে সত্য মিথ্যার ব্যাপারটা, রাইট? তো এইটা আমি আপনাকে জাস্ট যখন আসলাম তখনও যেটা বলছি যে ভাই আসলে সত্য মিথ্যার ব্যাপারটা পুরোপুরি একটা মানুষের পার্সোনালের উপর ডিপেন্ড করে। এখন আমি যদি কারো ঘটনা শুনি আমি সেটাকে মিথ্যা বলে উড়াই দিতেই পারি, প্রবলেম নাই। বাট যে ঘটনা যদি আমার সাথে ঘটে, আমি যদি নিজে একজন উইটনেস হই, তখন কিন্তু আমি নিজে বুঝতে পারি আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা। এক্স্যাক্টলি। তো আমরা সুচিন্তিত মতামতের এগেইনস্টে কোনো সুচিন্তিত যুক্তি দিতে চাই না, সেটা উচিত হবে না। এনিওয়েজ, তো গল্পটা আসলে এরকম গল্প না, আসলে একটা সত্যি ঘটনা। যেটা হচ্ছে যে আমি যেটা মেইল করেছিলাম সেটা দিয়ে শুরু করি। যেটা হচ্ছে যে আমাদের বাড়িটা, আমাদের ফার্স্ট যেটা বাড়ি আমরা করি সেটা বরিশালে। তো বাড়িটার যখন আমরা জায়গাটাকে দেখা হচ্ছিল, কেনা হচ্ছিল, তখন জায়গাটা লো ল্যান্ড, হ্যাঁ, যেটা আপনি বলেছিলাম আর কি। তো লো ল্যান্ড ছিল, লাইক মজা পুকুর ছিল চারিদিকে, লো ল্যান্ড ছিল। তো যার কারণে আমরা অনেক চিপলি পেয়ে গেছিলাম ল্যান্ডটা। তো আর আমার বাবা মা দুজন খুব রিলিজিয়াস, বাট দে আর নট সুপারস্টিশিয়াস, হ্যাঁ, খুব বেশি যে ভূত যিনি বিশ্বাস করে এই টাইপের না। বাট একটা রুমর ছিল ওই জায়গাটায় যে জায়গাটা কার্সড। ওকে, লাইক কিরকম যে অনেক আগে, তারও 10-15 বছর আগে, একটা ওই জায়গাটা এত লোল্যান্ড ছিল না, বুশি ছিল, অনেক ফিল্ড ছিল, সবুজ গাছ টাছ ছিল, অনেক জঙ্গল মতো ছিল। তো ওই জঙ্গলের একটা গাছে একটা মেয়ে হচ্ছে সুসাইড করছে, ট্যাঙ্ক বাই দ্য নেক। ওকে, তো তারপরে ওইটা একটু হন্টেড টাইপের হয়ে গেছিল জায়গাটা। ওকে, তো আমি জানি না, এটা সবাই বলতো আর কি, লোকাল পিপলের ফিডব্যাক, এটা হচ্ছে হিউমার। তো আমরা যখন গেলাম জায়গাটাতে, তখন আসলে আমরা এগুলো বিশ্বাসও করি নাই আর জানতাম কেয়ার করি নাই, জাস্ট হ্যাঁ ওটা হয়েছে প্রবলেম নেই। তো আমরা বাড়িটারি করার পরে কোনো প্রবলেম হয় নাই। আর যেহেতু কিছু সুপারস্টিশিয়াস ছিল না, ওই ধরনের জিনিস নিয়ে কেউ চিন্তাও করে নাই যে ধরনের ব্যাপার হইতে পারে বা আসতে পারে এই ধরনের কোনো কিছু। তো ফার্স্ট 2-3 ইয়ার্স 4 ইয়ার্স খুব ভালো, কোনো প্রবলেম নাই। বাট যেটা বলছিলাম যে আমাদের বাসাটা যেটা আমরা যেভাবে করছিলাম, যেটা স্ট্রেট লাইন টাইপের একটা বাসা ছিল, পরপর 3টা রুম, ফ্রন্ট রুম, মাঝের রুম, তারপরে শেষের রুম। লাস্ট রুমের অপোজিট সাইডে হচ্ছে কিচেন, কিচেনের লেফট সাইডে হচ্ছে বাথরুম স্পেস, আর রাইট সাইডে হচ্ছে একটা ফাঁকা জায়গা আর কি। তো ওই জায়গাটাও বাসার একটা জাস্ট লনের মতো ছিল সামনে, কিন্তু ওটা কনস্ট্রাক্টেড না। ওকে, তো এক্স্যাক্টলি যেটা আমাদের পজিশন ওয়াইজ, এবং বিল্ডাররা যখন বাড়িটা করছেন, বিল্ডাররা হচ্ছে লোকাল বিল্ডার ছিলেন, এবং বিল্ডাররা যখন বাড়িটা করছেন তখন তারা বলছিলেন যে ওই জায়গাটা কিছু না করতে, যে কোন জায়গাটা, যেটা ফাঁকা ছিল, জায়গাটা ফাঁকা ছিল, রাইট, কিচেনের পাশে যে জায়গাটা ছিল। তো অ্যাকচুয়ালি আমাদেরও বাজেট একটু টাইট ছিল, যার কারণে আমরা ওদিকে হাতটা দিইনি। কিন্তু যখন ওইখানে একটা রুম তৈরি করার কথা হচ্ছে, বাবা চাচ্ছেন যে ওখানে একটা রুম করবে, ওই যখন প্ল্যাম্বাররা কাজ করছে, খোদাই হচ্ছে, পিলার্স হচ্ছে, ইনসিডেন্ট গুলো তখনই আস্তে আস্তে শুরু হলো। আচ্ছা, তো ইনসিডেন্ট গুলো যেটা শুরু হয়েছে, আমি ইয়েতে বলি আর কি, একদম ক্লিয়ারলি বলি, যেটা হচ্ছে ফার্স্টে যেটা হইতো, লাইক রাত্রবেলা 1টা, 1:30, 2টা এরকম ফ্রন্ট ডোরে কেউ নক করতেছে, বেল প্রেস করতেছে বা নক করতেছে, করে চলে গেল। তো ফার্স্টে আমরা ভাবছিলাম যে না, এটা কোনো দুষ্ট ছেলেবেলার কাজ এটা, কিন্তু এত রাতে কে নক করবে? তো প্রতিবারই আমরা যখন নক শুনতাম, দরজা খুলে দেখতাম কেউ নাই। ওকে, বাট এটা নিশ্চয়ই ওরকম সুইফটলি হইতো না। তো এক রাতে আমরা চিন্তা করলাম কি যে না, আজকে দেখি কি হয়, বা এটা খুব ফ্রিকোয়েন্ট, প্রথম দিকে খুব ফ্রিকোয়েন্ট হইতো না, পরে
খুবই ফ্রিকোয়েন্টলি হওয়া শুরু করছে। তো যখন শুরু করছে মানে ফ্রিকোয়েন্টলি শুরু হয়েছে তখন জিনিসটা আসলে মানে একটু আমরা সবাই মানে অ্যানোয়িং হয়ে মানে ছিলাম আগে থেকেই, বাট কি হয়েছে এটা কি হইতেছে এই ধরনের একটা ব্যাপার। তো এনিওয়েজ তো তখন আমরা ডিসাইড করলাম, মানে বেসিক্যালি আমি ছিলাম আর আমার ভাইয়া ছিল, তো ডিসাইড করলাম যে আজকে রাতে দেখবো আমরা কি অবস্থা। ওকে। সো আমরা আমাদের ওই জাস্ট ফ্রন্ট ডোরের পাশে একটা জানলা ছিল, ওটা খুললে ফ্রন্ট ডোরটা দেখা যেত, মানে ফ্রন্ট ডোরের সামনে কি আসছে না আসছে আমরা ওটা থেকে দেখতে পারতাম। ওকে। তা আমরা মোটামুটি জানালাটা চাপায় রাখছি যে যদি কোনো দুষ্ট ছিল হয় আমরা খুলে সাথে সাথে ওকে দেখতে পারবো। তো জানালাটা চাপায় রেখে আমরা বসে আছি কি হয় দেখি। তো বসে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেছে, তখন 1-1:30 অনেক রাত হয়ে গেছে। তো আমরা একটু স্বাভাবিকভাবে তখন ছোট আমি অনেক জীবনী আসছে রাইট। তো হঠাৎ করে শব্দ দরজাতে, তো মানে খুব হেভি প্রেসার দিচ্ছে, কেউ যেন নক করছে, তো বেল রিং হচ্ছে তার সাথে একই সাথে। তা আমরা যখন সাউন্ডটা পেলাম পেয়ে আমরা জাস্ট জিমনি থেকে উঠে গেছি। আপনি একারা নিশ্চয়ই? মানে সেখানে আমার ভাইয়া ছিল এবং দুজনই জিনিসটা উইটনেস, আমরা দুজনই দেখছি। জাস্ট জানালাটা খোলার পরেই দরজা মানে শব্দটা থেমে গেল এবং ওখানে কেউ নাই, মানে একদম নাথিং, নোবডি ওয়াজ দেয়ার। হ্যাঁ, মানে জিনিসটা আমি জানি না, মানে আমার মানে তখন ওই জায়গা থেকে আমরা প্রচন্ড মানে ওইখানে শেষ এই টাইপের একটা ব্যাপার ছিল হয়ে গেছিল আর কি। তখন তো আমি অনেক ছোট, আমি তো কিছু বুঝতাম না, এত এক্সপ্লেনেশন বা এত কিছু আসতো না মাথায়। এটা ছিল একটা ব্যাপার। এবং এর সাথে সাথে যেটা শুরু হয়েছে, ছাদের উপরে প্রচন্ড শব্দ। ওকে। প্রচন্ড শব্দ মিন্স ওই বাসাটার ছাদে এবং ওই জায়গাটাতে? এক্স্যাক্টলি ওই বাসাটাতে এবং ওই জায়গাটাতেই রাইট। আচ্ছা, আমাদের বাসাতে মুভ করে না? না মানে স্পেসিফিক কোন জায়গায় নাকি? না, আমাদের ছাদে, বাসার ছাদে। বা ছাদ তো একটাই ছিল, তিনটা রুম। এগুলো শুরু হয়েছে যখন আপনার ওই রুমটা হবে, রাইট এক্স্যাক্টলি। তো তারপরে মানে আওয়াজগুলো পাচ্ছিলাম, মানে লাইক দাপাচ্ছে কেউ ছাদের উপরে উঠে, আবার গান করতেছে, মানে লাইক এরকম গ্লিটারিং আওয়াজে হা হা হি করলে যেটা শব্দ হয় সেম। তো হাসতেছে কেউ, কখনো আবার চিল্লাচিল্লি করতেছে এই টাইপের। তো এরকম না যে খুব, আমাদের সিঁড়িটা ছিল আবার কলাপসিবল গেটের ভিতর দিয়ে আটকানো, যে কেউ যদি দুষ্ট ছেলে টেলে সিঁড়ি দিয়ে উঠে যে ই করবে তা না। আবার বাসাটা খুব হাইও ছিল না যে কেউ বেয়ে উঠতে পারে, বাসায় যে পাইপ ছিল কেউ বেয়ে উঠতে পারে। তো আমরা ওরকম প্রথমে গা করিনি, কিন্তু রেগুলার হওয়ার পরে জিনিসটা আসলে ওই পর্যায়ে থাকে নাই, চিন্তা হয়। হ্যাঁ সেটাই তো। তাও আমরা এই জিনিসগুলো ইগনোর করা যায়, ইগনোর করে থাকা যায় বা একটা পর্যায় পর্যন্ত টলারেবল। কিন্তু এর পরে যে ব্যাপারটা হয়েছে সেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। সেটা হইতেছে যে আমরা যখন ওই রুমটাতে যাবো, মানে ওই রুমটা তৈরি করা হয়ে গেছে, কিন্তু রুমটা হচ্ছে কি যখন ফ্লোরটা হয়, ফ্লোরটা কিন্তু ভিজায় রাখতে হয়। নতুন যে বাসা একদম কয়েকটি দিন, হ্যাঁ 3টা বা 4টা দিন ভিজায় রাখতে হয়, মানে সিমেন্টটা যাতে শক্ত হয়। তো ওইটা রুমটা জাস্ট ভিজানো ছিল ফ্লোরটা, আর রুমের ফ্রন্ট ডোরটা ছিল জাস্ট কিচেনের পাশেই তো রুমটা হয়েছে। সো কিচেনের রাইট সাইডের রুমটা ছিল, আর কিচেনের ডোর আর ওই রুমের ডোরটা একদম কাছাকাছি। আচ্ছা আচ্ছা। আর কিচেনের অপোজিটে একটা রুম, যেটা আগেও ছিল কি 3টা রুমের জাস্ট লাস্ট রুমটা, আর এই সাইডে হচ্ছে বাথরুম স্পেস। তো একদিন সন্ধ্যাবেলা, মানে যেদিন আমরা উঠবো করতেছি 2 দিন পরে আর কি, মানে 2 দিন পরে আমরা উঠবো, সে 2 দিন আগের ঘটনা। আমরা বসে আছি ওই রুমটা দিয়ে সন্ধ্যাবেলা, জাস্ট 7টা 7:30 বাজে, আমার এখনো মনে আছে জিনিসটা। 7টা 7:30 বাজে, আব্বু ছিল, সবাই ছিল, আমরা গল্প করতেছি ওই জাস্ট লাস্ট রুমটাতে বসে। তো গল্প করতেছি, জোক মারতেছি, আম্মু হচ্ছে কিচেনে। তো আমরা এখান থেকে জোক মারতেছি, আম্মু হাসতেছে, জাস্ট একটু মানে সিম্পল ব্যাপার, এখানে কোনো ভূতের ব্যাপার স্যাপার বা কোনো এরকম না যে গল্প করতেছিলাম বা কি, কোনো ভূত নিয়ে আলোচনা করছিলাম না। সবাই আমরা খুব হালকা মেজাজে মানে জোক করতেছি, আবার একটা চা খাচ্ছি এই টাইপের। সাডেনলি মানে আমরা বসে আছি গল্প করতে, হয় না যে জোক মারতে মারতে এক সময় চুপ হয়ে গেছে, কেউ কথা বলতেছে না, এরকম একটা ব্যাপার। জাস্ট ওই মোমেন্টটাতে হঠাৎ করে এক জায়গায় যে সবাই থেমে আছি, আম্মু কাজ করছে, আমরাও থেমে আছি, কেউ হয়তো যার যার মতো করে বিজি। জাস্ট ওই মোমেন্টটাতে ওই দরজা থেকে কিছু একটা, আমি বুঝাইতে পারবো না জিনিসটা কি। আচ্ছা, কাইন্ড অফ একটা মেয়ের গঠন, মানে জাস্ট একটা মেয়ে, বাট শি হ্যাজ নো ফিজিক। আচ্ছা, ওকে। বিকজ এরকম ব্যাপারটা ছিল যে তার কোনো গায়ে কিছু ছিল না, কালো কামিজ অথবা কালো শাড়ি পেঁচানো এই টাইপের মনে হয়েছে। আম্মু তাকায় ছিল ওইদিকে, আমরাও তাকায় ছিলাম এদিকে, জাস্ট দুজনের, আমরা যে তাকায় ছিলাম একজন আরেকজনের দিকে। মেয়েটা ওই দরজা থেকে বের হয়ে, নতুন রুমের দরজা থেকে বের হয়েছে, মানে সে ভাসতেছিল টাইপের। আমরা সবাই দেখছি জিনিসটা, একা না, সবাই একই সাথে। আচ্ছা, একই সাথে দেখছি।
দরজা থেকে বেরোয় সে হাসতেছিল, হা 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 করে হাসতেছিল। কি পরিমাণে স্ক্যারি ছিল ভাই আমি বুঝাতে পারবো না জিনিসটা। আমি জানি না, হোয়াট এভার যে যার ইচ্ছা বিশ্বাস করতে হয় করুক। ইউ হার্ড দ্য লাফ, সবাই শুনছে জিনিসটা। আচ্ছা ঘটনা সবার সামনে একসাথে হয়েছে। বেসিক্যালি একটা কালো একটা মেয়ের ফিগারের মতো একটা শেপ, ফুল ব্ল্যাক, মনে হচ্ছে কালো টাইপের শাড়ি পরছে বা কামিজ বা ওড়না প্যাচে আছে, কিছু একটা পরে আছে, আর কোন চোখ নাক মুখ হাত কিছু দেখা যাচ্ছে না, কিছু ভেসে আসছে একটা জাস্ট যেরকম হয় না দিয়ে অন্য সাইড দেখা যাচ্ছিল। না রুমটা তো আটকানো, ট্রান্সপারেন্ট ছিল না। আচ্ছা, ট্রান্সপারেন্ট ছিল না, বাট জিনিসটা কমপ্লিটলি রিজিডও ছিল না, জিনিসটা সলিডও ছিল না। আচ্ছা, ব্যাপারটা ছিল স্মোকি, রাইট, স্মোকি ফগি টাইপের ছিল। কুয়াশার ভিতরে একটা মানুষের প্রতিচ্ছবি যেরকম দেখা যায়, এক্স্যাক্ট জিনিসটা সেটাই ছিল। বাট ওখানে কোনো কুয়াশা ছিল না, কিছু ছিল না, ওখানে সব কনস্ট্রাক্টেড দেয়াল দরজা, ওখানে কি হবে? তো সে জাস্ট দরজা থেকে বেরোয় হাসতে হাসতে সবাই লাফটাও শুনছে, এবং লাফটা এত স্ক্যারি ছিল আমার এখন সিম্পলি দেখেন আমার রুম দাঁড়ায় গেছে কথা বলতে বলতে, বিকজ এত স্ক্যারি ছিল জিনিসটা। বের হয়ে সে বাথরুম স্পেস যেটা ছিল ওটা ওখানে সে ভ্যানিশড। এবং ওই মোমেন্টটা 5 মিনিট বা 7 মিনিটের জন্য আমরা সবাই ওইখানে স্টাক হয়ে গেছিলাম। ডোন্ট থিঙ্ক যে আমি জিনিসটা মেকআপ করছি, ডোন্ট থিঙ্ক, এটা সিরিয়াস। আমরা তো এগুলো চিন্তাই করি। আচ্ছা, এটা সিরিয়াস। যারা করতেছে বা যারা চিন্তা করছে যেটা মেকআপ জিনিস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, চিন্তা করলে কোনো কিছু যায় আসে না। এটাই উইটনেসড, এটা কিন্তু উইটনেস। আর ব্যাপারটা হচ্ছে আমি সবচেয়ে অবাক হয়েছে যে একসাথে সবাই ঘটনাটা দেখেছে, এক্স্যাক্টলি, কারোর হ্যালুসিনেশন হয়নি। এবং আচ্ছা, আমার একটা কোশ্চেন, এই ঘটনাটার ঘটনাটা কি শেষ হয়েছে নাকি আরো আছে? এই ঘটনাটা শেষ, বাট এটার পরে আরো এটার কনসিকুয়েন্সেস আছে। আচ্ছা, আমি এগুলো শুনতে চাই, আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই মুহূর্তে এখনো কি এই টাইপের জিনিসপত্র হয় বা সেটা আমি বলছি, সেটা আমি শোনার পরে কথা বলবো। আপনি ইমেইলে যেরকম ডিটেল লিখেছিলেন, এর পরের ঘটনাগুলো ঠিক একই ভাবে আপনি? হ্যাঁ, আচ্ছা, ইমেইলের ডিটেলসটা যেটা হয়েছে এটা ছিল থার্ড ইনসিডেন্ট। জাস্ট এই মেয়ের ইনসিডেন্টের 1-1.5 মাস পরে আমি প্রচন্ড সিক হয়ে পড়ি। আমার উপরে আসলে জিনিসটা আসলে। আপনি পজেসড হয়েছিলেন? এটা আমি পজেসড ছিলাম, বাট ওই জিনিসগুলা যে পজেশন বা ওই জিনিসগুলা যে হার্মফুল, এই সেন্সটা আমার তখন ছিল না। ওকে, কারণ হচ্ছে আমি তখন ছোট, আমি জাস্ট হাই স্কুলে উঠছি, এই টাইপের। আমি খুব বেশি এরকম না যে আমি খুব সাইন্টিফিক্যালি জিনিসগুলো বুঝাই দিতে পারবো বা আমার বাবা মামাকে বুঝাই দিবে। আগেও বুঝছি যে বাবা মা অত সুপারস্টিশাস না, বাট এই জিনিসগুলো কনসিকুয়েন্টলি ঘটার জন্য তারা অনেকটা ভেঙে পড়ছে। আর যখন দেখছে যে জিনিসটা আসলে ওই সিচুয়েশনটা হওয়ার পরে ওইটা তো লকটি, ওখানে কেউ ঢুকে নাই, ওইটা জাস্ট ওরকমই ছিল। এবং তারপরে 1-1.5 মাস পরে যেটা হয়েছে যে সিক জিনিসটা আসলে সিক বলবো না, আমার ঘুমে প্রবলেম হওয়া শুরু করলো। এবং ঘুমের প্রবলেম বলতে রাতের বেলা আমি বেহুশের মতোই ঘুমাইতাম, বাট আমি সকালবেলা উঠে আমার যে জিনিসগুলো দেখতাম সেগুলো প্রচন্ড রকম উইয়ার্ড আর স্ক্যারি। যে জিনিসটা হইতো যে সকালবেলা আমি যখন উঠতাম আমার প্রচন্ড মুখে খামচি দাগ ছিল, চেস্টে খামচির দাগ, I don't know who did this or something, এই টাইপের ছিল, প্রচন্ড জ্বালা পোড়া করতো। কিন্তু আমি জানতাম না যেগুলো কে করতেছে বা কেন করতেছে বা কি টাইপের, কিন্তু এটা আমাকে বলাও হয়নি প্রথম দিকে। আমি উঠে দেখতাম আম্মু জাস্ট মলম টলম লাগাই দিত সকালবেলা। ওকে, ডোন্ট লাফ, ইটস নট ফানি। হ্যাঁ, মলম টলম লাগাই দিত। I'm not laughing at you. এটা হচ্ছে সারপ্রাইজ লাফ। ওকে, ফাইন। I'm not laughing যে হা হা। আপনার যে হিউমারটা যে একটু ভালোই সেটা আমি বুঝছি। এই লাফ হচ্ছে যে দ্যাটস সারপ্রাইজিং, বাট জিনিসটা একটু ইন্টারেস্টিং। আমি সারিপ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এজন্য হাসছি। থ্যাঙ্কস। আমি লাইট ডিফেন্সিভ হয় না তো যা বলবো। ওকে, আমি লাইটলি বলছি। আচ্ছা, আমি লাইটলি বলছি যেটা হচ্ছে তো প্রথম আমাকে বলা হইতো না যে কি হয়েছে। তারপরে আম্মা বললো একদিন হঠাৎ করে সকালবেলা যে তুমি কি জানো যে তুমি কাল তোমার রাতে তুমি কি করো তুমি জানো? আমি বললাম না, আমি কি হয়েছে তুমি কিছু টের পাও না? আমি কিছু টের পাই না। ওই যে এই যে এগুলো রেগুলার হইতো না, হয়তো 3-4 দিন পর পর বললো যে তোমাকে তো আমি কালকে রাত্রে এরকম দেখছি যে তুমি নিজে কাজটা করতেছো বা তুমি নিজে তুমি নিজের উপর এটা করতেছো। তখন নাকি আম্মা যখন দেখছে তখন আমার
সেপারেট রুম ছিল ঠিক আছে, বাট যখন আর কি এই জিনিসগুলো আমার সাথে হচ্ছিল তখন আম্মা একটু অ্যালার্ট হয়ে গেছে, এবং রাতে যখন এই জিনিসটা মানে যখন হয় আমি তো জানি না কখন হয়, তখন নাকি আমার আম্মু আমাকে বলছে জিনিসটা যে তোমার হাতটা শক্ত হয়েছিল এবং তোমাকে ধরে ঠান্ডা করতে হয়েছে, এবং আমি কিন্তু এগুলো কিছুই টের পাইনি, ঠান্ডা করতেছে এবং দোয়া টোয়া পরে ফুটু দেওয়ার পরে নাকি ঠান্ডা হয়েছে, এই টাইপের একটা ব্যাপার ছিল। তো এটা এখন ডক্টর ছিল আর কন্টিনিউসলি হওয়ার কারণে আমার শরীরের অবস্থা খুব বেশি ভালো ছিল, যে আমি ইভেন স্কুলে যেতে পারিনি আমার কয়েকদিন, এরকম হয়েছে যে স্কুল মিস করতাম, তারপরে অনেক প্রবলেম হওয়া শুরু করছে। তো এট লাস্ট তো যেহেতু মানে একটু রিলিজিয়াস ব্যাপার ছিল সবার মধ্যেই, আপনার ফ্যামিলির সবাই খুবই একটু মানে ধর্মপ্রাণ বলতে আমার বাবা মা মানে রেগুলার নামাজ পড়তেছে, আমার মা খুব রিলিজিয়াস, এবং তার আবার ইভেন আমাদের যদি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বলি বা মুসলিম পয়েন্ট অফ ভিউ থেকে বলি, জিনটা কিন্তু হিউম্যানের সাথে কোএক্সিস্ট করে। তো এই কারণে আমার মার ওই বিশ্বাসটা ছিল যে না, সামথিং হ্যাপেন টু মাই বয়। তো ওই সেন্সে আমার আম্মু হচ্ছে একজনকে নিয়ে আসছে, হুজুর টাইপের আর কি। তো উনি কিছু তাবিজ টাবিজ দিছিল আমাকে। তো আমার খুব বেশি মনে নাই। তো একটা রাত উনি স্পেসিফিক করছিল যে আমি ওই দিন রাতে তোমাদের বাসায় যাব। উনি আমার সাথে যখন ওনাকে অ্যাপয়েন্ট করা হইলো, মানে জাস্ট আমার সাথে পরিচয় করাই দেওয়া হলো, তখন উনি আমার সাথে খুব ফ্রেন্ডলি হয়ে গেছিল এবং আমাকে বললো যে একটা রাতে আমি তোমার বাসায় যাব এবং তুমি যখন ঘুমায় থাকবা তখন তোমার কাছে মানে তোমাদের বাসায় যাব। তো এইটা বলছিল। তো ওই দিন রাতে কি হয়েছিল আমার মনে নেই, বিকজ আই ডোন্ট নো সে আমাকে সেন্সলেস করছিল না আমি সেন্সলেস ছিলাম আমি জানি না, বাট সামথিং হ্যাপেন টু দ্যাট নাইট। এবং ওই রাতে কিছু একটা হয়েছে, এক্সোরসিজম বা যাই বলেন না কেন ওই টাইপের। এবং ওই দিন পরে আমি যেটা শুনছি যে বাসার ছাদটা একটা পার্শ্ব হচ্ছে টিন শেড ছিল, টিনটা বাঁকায় গেছিল পুরা। আচ্ছা, সামথিং এমন কিছু পড়ছে ওটার উপরে যে টিনটা পুরা বাঁকায় গেছিল, এবং আমি নিজে দেখছি এটা বাঁকানো অবস্থায়। বাট শব্দ পাওয়া বা যখন এক্সারসাইজটা হচ্ছিল তখন আমি। এবং তারপর থেকে আপনার এই ধরনের কোনো সমস্যা হয়? তারপর থেকে আমার এই ধরনের কোনো প্রবলেম হয়নি। কিন্তু ঘটনা তো এখানে শেষ না? ঘটনা এখানে শেষ না। আচ্ছা, ঘটনাটা তাহলে এরপরে যেটা হলো, মানে আমি রিকভার করলাম। ইভেন আমি ওইটা আমাকে আমার অনেক হাতে টাতে কি কি যেন দিছিল, আমার এখনো মনেও নাই। তো ওগুলো নিয়েই আমাকে স্কুলে যাইতে হইতো এবং রেগুলার কাজটা। আপনি তো সুস্থ হলেন, কিন্তু তারপরে ঘটনাটা টিকে থাকলো কিভাবে? আমি সুস্থ হলাম, তারপরে আসলে টিকে থাকাটা আসলে যেটা বুঝছে যে এখনো টিকে আছে কিনা, এখনো টিকে আছে কিনা সেটা বলছি। যেটা হচ্ছে যে এরপরে আমার আম্মুর উপরেও একটা ছোটখাটো একটা অ্যাটাক হয়েছে। আচ্ছা, তো সেটাও ওইভাবে ট্যাকেল করা হয়েছে। তারপরে আমরা ডিসিশন নিলাম যে আমরা এই বাড়িতে থাকবো না। এক্স্যাক্টলি, এবং সেটা তারপরে অনেকটাও এবং আশেপাশের লোকজনের অনেক ইনফ্লুয়েন্স ছিল। আর তারপর আমরা একটু স্ক্যার ছিলাম। আর পরে অবশ্যই মানে ওইভাবে আর ভয় পাওয়ার কিছু হয় নাই, বাট একটু স্ক্যার ছিল। এবং ওই যে রুমটা ওটা একদম কমপ্লিটলি লকড, অ্যাবান্ডেন্ড। ওকে। এবং ওই বাসাটাতে এখন আর মানে আমরা পরে যখন চলে আসার সময় ভাড়া হয়েছিল, আমরা ওটা এখনো ভাড়া দিতেছি। তাদের সাথে কোনো প্রবলেম হচ্ছে না? তাদের সাথে তারা শেয়ার করছে না। এবং এক্স্যাক্টলি, কিন্তু আসলে যেটা হচ্ছে যে আমরা কিন্তু কাউকে বলি নাই। আচ্ছা, ওই রুমটা তো রাইট, ওই রুমটা তাহলে কি অবস্থা? যে রুমটাতে ওটা ভাড়া হয় না কখনো? ওটা আমরা দেই না। আচ্ছা, ভাড়া দেন না? হ্যাঁ, আমরা বলিও না যে কেন দিন না। এবং ওইটা বন্ধ থাকলে আর কোনো বাড়িতে ওই বাড়িতে কোনো সমস্যা হয় না? না, এখন পর্যন্ত আমরা এরকম কোনো কিছু পাই নাই, বা হইলেও হয়তো তার ওইভাবে শেয়ার করে নাই। যে আমরা যদি তাকে বলে রাখতাম যে ওখানে একটা প্রবলেম আছে, তারা কিন্তু ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে বলতো যে না এটা কিন্তু ওই কারণে হইতে পারে। সো এই কারণে আমরা কোনো ধরনের কোনো আগে থেকে ইয়া করিনি, জিজ্ঞেস করিনি বা তারা বলিও নাই, দরকার নাই। ঠিক আছে, ইটস অলরাইট, ওটা থাক। তো রিসেন্ট আমি যখন মানে কিছুদিন আগে যখন একটা যেটা ব্যাপার আমি মানে ওরা বলছিল যে রুমের দরজাটা এরকম ইয়ে হয়ে গেছে, কাঠের দরজা, তো ওটা গহন ইয়া ধরে না, পোকা ধরে না, পোকা ধরে দরজাটা খেয়ে ফেলছে। তো তখন আমরা একটু ওরিড হয়ে গেছিলাম যে কি হয়েছে আসলে, হচ্ছেটা কি হবে। তো পরে আসলে ওটা আমরা বললাম যে আপনারা একটু জাস্ট এটা ইয়ে করে রিপেয়ার করে নেন। তো ওরা রিপেয়ার করে নিছে। তো আই ডোন্ট নো যে এখনো ওই ধরনের কোনো ইনসিডেন্ট হচ্ছে কিনা, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি, বিকজ তাদেরকে আমরা কোনো ধরনের ইয়ে করিনি। মানে তো তারা যদি এরকম কিছু দেখেও তারা হয়তো ওইভাবে আমাদের সাথে শেয়ার করবে না, করে না। শেয়ার করার কোনো কারণ নাই, সাধারণত এই সমস্ত জিনিস মানুষ শেয়ার করতে চায় না, করে না। আর মানে এটা তো সবাই ফার্স্ট টাইমই বলে যে দূর এগুলো ভুয়া।
সো এটা তো মানে এই পর্যন্তই তো গল্পটা ছিল, মানে গল্পটা আসলে এই পর্যন্তই, গল্পটা এই পর্যন্তই আসলে। না, অনেক ইন্টারেস্টিং। আমি একটা জিনিস জানতে চাই যে লাস্ট ইনসিডেন্টটা কতদিন আগে, কত আগে হবে? লাস্ট ইনসিডেন্টটা হচ্ছে মানে আমাদের সাথে যেটা হয়েছে, আমরা যেটা উইটনেস করছি সেটা লাস্ট ছিল 1996-এ। 96 মানে এটা অনেক দিন আগের, হ্যাঁ অনেক দিন আগের ঘটনা। তারপর থেকে কি লকড রুমটা এখন? ওকে, তারপর এখন ওই রুমে জাস্ট ওইটা ভাই আজ বললেন স্টোর রুম টাইপের ওরকম হয়ে গেছে। মানে আমরা যে মানে খুবই ইন্টারেস্টিং। আমি আজকে এসে যে ঘটনাটা বললাম এটার সাথে অনেক, আমি এই জন্য আপনাকে মাঝখানে জিজ্ঞেস করি। হ্যাঁ মানে যখন আমরা অন এয়ারে ছিলাম না তখন ইনফ্যাক্ট আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা কোন এরিয়াতে। আচ্ছা, ওই তখন বলতেছিলাম একটা জিনিস আবার বলি যে আমরা আমি সাকিব বা জিবরান এসে আমরা যে ঘটনাগুলো বলি এগুলো তো আমরা রিভিল করতে পারি না অ্যাকচুয়ালি কোথায়, মানে এক্সাক্ট প্লেস সম্ভব হয় না। এই কারণ কি আমি গত সপ্তাহ পর্যন্ত আমার ইমেল পেয়েছি এবং SMS পেয়েছি যে অনেকেই যাচ্ছে 27 নম্বরের বাড়ি দেখতে। তো মানে এটা খুবই আমি 27 নম্বর এই কথাটা বলে যে কি ভুলটা করছি, মানে এটা তো সবাই 27 নম্বরের সব বাসার সামনে দাঁড়া থাকে, শুধু দাঁড়িয়ে থাকে না। আমি এরকম শুনেছি, খবর পেয়েছি যে বাসায় যে জিজ্ঞেস করে যে ভাই আপনাদের বাসায় কোনো প্রবলেম আছে, তো আমি বলছি যে ভাই এইটা করলে মানে ওর পরে আমি আরো কানা ধরছি যেগুলো ডিটেলটা বলা যাবে না, বিকজ আমাদের এরকম জায়গাও আছে, এরকম জায়গায় আমরা গিয়েছি মানে আমাদের মোটামুটি পারলে মানে কাগজে সাইন করিয়েছে যে আমরা কাউকে কোনো অবস্থাতে বলতে পারবো না যে এটাই বাসা। আমরা যখন কোনো একটা বাসা নিয়ে ইনভেস্টিগেশন চলছে, আমাদের এখানে ক্যামেরা নিয়ে গিয়েছি, সো বাসার ভিতরে আমরা ক্যামেরা সেট করেছি, বাট বাসার বাইরে যখন আমরা দেখাচ্ছি বাইরেটা হয়তো বা ওই ঠিকই না, ওটা আরেকটা বাসা। আমরা যদি আশেপাশের কোনো একটা বাসাও দেখি তখন হয়তো ধরে ফেলবে মানুষজন যে এইটা চেনা চেনা লাগছে। এই কারণে আমাদের খুব মজা হবে যে শুন ভাই, ধরুন আমরা আরেকটা ডিস্ট্রিক্টের বাসায় এমনি দেখালাম, তারপর আসলেই হন্টেড, তো অন্য কথা। বাট দেন এগেইন আমরা অন্য বাসা যখন দেখাচ্ছি ওরাও জানে যে ওদের বাসাটা দেখানো হচ্ছে, এটা অসুবিধা নেই। সো ওইটা ওইভাবেই হ্যান্ডেল করতে হয়। এর আগে একবার একটা এপিসোডে বলেছিলাম যে বাংলাদেশে মানে বাইরে যে অবস্থাটা হয় যে ওখানে কারো বাসা যদি এরকম হন্টেড, সো কল্ড হন্টেড অথবা এরকম যদি হয় যে এখানে এই প্রবলেম আছে, ওরা পারলে মানে পুরা ইন্টারনেটে ব্লগ চালু করে মানে বাসার অ্যাড্রেসে .com কিনে ফেলায়, একদম ডোমেইন কিনে ওখানে দেখায়। আর আমাদের দেশে হচ্ছে যে না, এটা কোনো অবস্থাতেই বলা যাবে না, বললে বাসা ভাড়া হবে না, বললে এই হবে, এই বাসায় প্রবলেম আছে বললে আমার মেয়ের বিয়া হবে না, মানে এই ধরনের একটা ব্যাপার আছে, যে কারণে আমাদের সবকিছু অনেক করতে। ইনফ্যাক্ট ভৌতিষ্ঠ ট্রেলারটার মধ্যে আমরা যেই বাসা কথা বলেছি ওই বাসার সিন 2-1টা আছে, বাকি আমরা কিন্তু 3টা বাসার শর্ট একসাথে করে আমরা একটা ঘটনা দিয়েছি। আচ্ছা মানে অনেকেই মনে করতে পারে যে ওই যে বাসাটা দেখিয়েছি ওই বাসার ভিতরে না, ওই যেটা বাসাটা দেখিয়েছি ওটা ঢাকার একটা বাসা, আর ওই সামওয়্যার খুলনা যেটার ওই ফ্যান পড়ার ঘটনাটা আরেকটা বাসা, মানে এক জায়গা থেকে আমরা একসাথে জোড়া লাগিয়ে দিয়েছি, সো দ্যাট মানুষজন বুঝতে না পারে। তার মানে শুধুমাত্র ঘটনাটা ঠিক আছে কিন্তু জায়গাগুলো বা প্লেস গুলো একেবারে পুরোপুরি। মানে কি আমরা সামার ইন খুলনা বলছি তো, ওটা খুলনার আশেপাশেই না, ওটা অন্য জায়গায়, ওইটা আমরা ক্লিয়ার করিনি, করলেই প্রবলেম। দেখা গেল যে ওইটাই হয়তো আপনাদের সেই কাঙ্ক্ষিত 27 নম্বরের বাড়ি হতেই পারে। তো যাই হোক, আমরা একটু বলি যে আমাদের SMS করেছেন, দেখতে পাচ্ছি ফারিহা SMS করেছেন, দীপ, শুভ, আরাফাত SMS করেছেন, কুইন অফ স্মাইল SMS করেছেন, বৃষ্টি রাজশাহী থেকে, রাকিব নরসিংদী থেকে, এছাড়াও SMS করেছেন অশ্রু, SMS করেছেন ইসলাম, ওয়াসি, তারপরে ভাবনা SMS করেছেন, রুবেল, শম্পা, তানভীর, রাসেল, মং এবং নোমান সহ আরো অনেকে। আর আপনি যদি আপনার অনুভূতি শেয়ার করতে চান তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা যত্নের সঙ্গে আপনার SMS গুলো সংরক্ষণ করি এবং আপনার SMS গুলো যেমন গত সপ্তাহের SMS গুলো এই সপ্তাহে আমি কিছু পড়েছি, সো চেষ্টা করবো আপনার SMS রিড আউট করার। ওকে, আমরা সুমনের কথা শুনছিলাম। হ্যাঁ, মানে ওইটাই বলছিলাম যে আমাদের দেশে অ্যাকচুয়ালি এগুলো হ্যান্ডেল করা অনেক কঠিন। মানে কোন জায়গায় গিয়ে মানে আমরা অ্যাকচুয়ালি এই ধরনের কোনো রেডিও বা টিভি অনুষ্ঠান তো আগে কখনো হয়নি, রাইট? আমরা যদি কোথাও গিয়ে বলি যে আমরা ভৌতিক টিম আমরা এসেছি এই করতে, সবাই তখন হাঁ করে তাকা থাকে, সেটাই ব্যাপার, টিম ভৌতিক এটা কি, মানে যদি বলি যে ভূত দেখতে আসছি ওটা শুনলে হাসে, আবার কেউ বলে যে না এগুলা ঠিক না, মানে অনেক ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হচ্ছে এবং এখনো করতে হয়। বাট দেন এগেন
আমরা এটা এনজয় করি দেখেই এটা করছি আর কি। আমরা এখনো পিওরলি এটা করতে পারছি বিকজ আমরা গিয়ে বলি এটা হচ্ছে সুমন ভাই, এটাকে নিশ্চয়ই চিনেন, উনি একটু আপনার সাথে কথা বলবেন, ও সুমন ভাই এটা অটোগ্রাফ, তো ওখান থেকে জিনিসটা ইজি হয়ে যায়। আচ্ছা, কিন্তু মানে আমি 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 একটা এক্সপিরিয়েন্স করেছিলাম যে আমি একবার এরকম বেরিয়েছিলাম রাস্তায়, আমার একজন কলিগ এবং আমাদের মানে বস বলবো, তার সাথে বেরিয়েছিলাম আমি। বেরোনোর পরে রাস্তায় বেরোনোর পরে প্রথমে যখন আমরা বললাম যে আমরা আসলে ভূত দেখতে আসছি, বলে কি আপনারা কি করেন? আমি বললাম যে না, মানে আমরা এমনি দেখতে আসছি যে এখানে এরকম ঘটনা আছে, এরকম শুনছিলাম তো এরকম কোনো কিছু ব্যাপার স্যাপার আছে, আপনারা কি করেন? এবং তারপরে খুব সন্দেহের চোখে তাকাতে শুরু করলো, এবং তারপরে যেরকম শুরু করলো যে কয়েকজন লোকের দিকে তাকালো, ওরাও এগিয়ে আসলো, এগিয়ে এসে আপনারা কি করেন? তখন দেখলাম যে এই জায়গাটা আর বেশিক্ষণ থাকা যাবে না, তারপরে চলে এসেছি। তো এরকম প্রবলেমের নিশ্চয়ই পড়তে হয়, এবং মানুষের আসলে ভাবে যে মানে মানে দেখা যায় কি, আমি সত্যি কথা বলতে যে কাউকে এই পর্যন্ত এই ভূত এফএমএ বা ভূত স্টিমের বাইরে যাদেরকে দেখেছি যে কেউ কোনোদিন ভূতের কোন একটা ঘটনা বলতে গেছে বা এরকম প্যারানর্মাল কোন একটা ব্যাপার স্যাপার বলতে গেছে, সঙ্গে সঙ্গে একটা মানে মতামত যায়, হ্যাঁ হতে পারে, মানে আমি একটা মানে পুরোপুরি আমার সামনে ঘটা এবং উইটনেস সহ যখন আমার একটা ফ্রেন্ডকে বললাম যে জানিস এরকম ঘটনা ঘটেছে, তো বললো যে এরকম তো হতেই পারে। তখন কেমন করে হতে পারে? তো বলছে হয় না, ব্যাপারটা আসলে এরকমই হয়। হ্যাঁ, আবার যেমন আমার এক ফ্রেন্ড আছে, সে ভূত জিন প্রেত মানে কিছু বিশ্বাস করে না, কিছু করে না। আচ্ছা, ও আবার রাতে আবার একদিন এই ভূতের গল্প করছি, ও আবার একটু ভয় পেয়েছে। তো আমি বললাম যে তুই কেন, মানে কিসের ভয় পাচ্ছিস তুই? তুই তো ভূত বিশ্বাস করিস না। না কিসের জানি না আবার ভয় লাগছে, ব্যাপারটা হচ্ছে এটা। মানে ভয় জিনিসটা তো আমাদের একটা মানে আমাদের মধ্যেই আছে জিনিসটা। আচ্ছা শুনুন ভাই, হঠাৎ করে মাঝে মাঝে যে সমস্যাটা হয়, এটা কেন হয় যে হঠাৎ করে আমি কিছুটা এক্সপিরিয়েন্স করলাম, মানে ভয়টাকে একদম হঠাৎ করে, এবং অনেকে আমাকে এটা জিজ্ঞেস করে যে জাস্ট ও এগুলো কোনো কিছু বিশ্বাস করে না এবং জীবনে কোনোদিন ওরকম কিছু ভাবেও নি, কিন্তু হঠাৎ করেই একটা জায়গায় এসে আচমকা জিনিসটা মানে ফিল হয় যে কিছু একটা ঘটনা আছে। যেমন আমার একটা ফ্রেন্ড, ও খুবই মানে ও এমনিতে একজন ইঞ্জিনিয়ার, সে জীবনে কখনো এই সমস্ত জিনিস তো বিশ্বাস করে না, মানে ওকে জোর করেও বিশ্বাস করা যাবে না, কিন্তু হঠাৎ করে সেই ছেলেটা একদিন দুপুরবেলায় তার জানালাটা খুললো, মানে রেগুলার সেই জানাটা খোলে, কিন্তু সেদিন তার মনে হলো যে কিছু একটা ওখানে আছে, বা হঠাৎ করে খুব একটা ভয় লেগে গেল এবং সঙ্গে সঙ্গে সে পারলো না, জানাটা বন্ধ করে দিল। এই জিনিসটা কেন হয় যে এই যে সার্টেন একটা চেঞ্জ চলে আসে মানুষের মধ্যে? হয় কি, অ্যাকচুয়ালি অনেক সময় আমরা কখনো একটা গল্প শুনলাম বা কিছু একটা দেখলাম, একটা হরর মুভি দেখলাম বা যাক খুশি হতে পারে কোন একটা কারণে, হয়তোবা আমি অনেক সাহসী, আমার এগুলো ভয়টা নাই, আমার বিশ্বাস নাই এগুলোতে, বাট ওই মনের ভেতর কোনোভাবে হয়তোবা ওই সাবকনশিয়াসে ভয়টা রয়ে যায়। আচ্ছা, তারপর দেখা যায় যে খুব সিম্পল একটা ছোট একটা কারণে, আমি কয়েকদিন আগে একটা করেছিলাম, গল্প বলেছিলাম, টাওয়ার অফ সাইলেন্স। রাইট, হ্যাঁ, তো ওই টাওয়ার অফ সাইলেন্সের গল্পটা শুনেছিলাম দুপুর বেলায় কোন একটা চাইনিজ রেস্টুরেন্টে, আমার ফ্রেন্ডরা বসে গল্প করছিলাম তখন শোনা। তারপরে তখন আমি থাকতাম ধানমন্ডির বাসায়, আমার বাসার তখন 3 তলায় 2টো রুম ছিল, একটা বেডরুম আর একটা বড় একটা ড্রয়িং রুম টাইপের, আর বাকিটুকু ছাদ। আমি ওই 3 তলায় একাই থেকেছি বছর পর বছর, আমি ওখানেই থাকতাম। ওই গল্প শুনে কিন্তু আমার কোনো ভয় লাগে নাই, আই ওয়াজ ফাইন, আই ওয়াজ টোটালি ওকে। রাত্রেবেলা আমি গিটার বাজাতাম, কখনো খিদা লাগলে আমি তখন 3 তলার ছাদ তো এটা, মানে 3 তলা থেকে আমি 2 তলা নামতাম, 2 তলার কিচেনে ফ্রিজ ছিল, ফ্রিজ থেকে খাবার টাবার নিতাম। তো একদিন রাতে এরকম হঠাৎ করে মনে হলো যে কিছু খাই বলে আমি আমার দরজাটা খুললাম। আমার দরজাটা খোলার পরে সোজা হচ্ছে সিঁড়ি, নিচে সিঁড়িটা নেমে গেছে, তারপর সিঁড়িটা ওই যে ইউটার্নটা নাই, আচ্ছা ওরকম একটা আমার মনে হলো কি যে আমি ওখানে দেখছি একটা বয়স্ক একটা মহিলা দাঁড়িয়ে আছে, তার চামড়া টামড়া পুরো কুচকানো, অনেক বুড়ি একটা মহিলা, এবং আমার দিকে মুখ করা, মানে তাকানো, বাট তার চোখ নাই, মানে গর্ত আর কি চোখের এখানে, কিন্তু মনে হচ্ছে যে আমার দিকে তাকানো, মানে ফেসটা আমার দিকে। তো এরকম একটা জিনিস দেখে আমি কিছুক্ষণ হাঁ করে তাকা থেকে আমি দরজা বন্ধ করে গেছি, বন্ধ করে আমি ভিতরে দাঁড়িয়ে বললাম যে আমি এটা কি দেখলাম, এটা কি হইলো, মানে আমি তখন গিটার বাজিয়েছি। তো আমি বললাম কি যে না, এটা যেটা হচ্ছে এটা হ্যালুসিনেশন, এটা কিছু না, এগুলো আসলে 2 দিন আগে টাওয়ার অফ সাইলেন্সের গল্প শুনছি, আমি নিজে আবার যুক্তি দিলাম। তারপর আবার একটু টেনশন তো এখন আবার নিচে নামতে হবে। আমার কথা হচ্ছে যে এটা আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস হচ্ছে, যদি কখনো ভয় পাই কোনো একটা কিছু দেখে বা শুনে, ওটা আমি ফেস করার চেষ্টা করি ডিরেক্ট, যে একদম দূরে একটা কিছু দেখে ভয় পেলাম, আমি দূরে আমি ওই জিনিসটার দিকে আবার যাই দেখার জন্য যে আসলে কি, নাহলে খামাখা ভয়টা রয়ে যায় ভিতরে। তো তখন যেটা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমার নিচে নামতে হবে, আমার খাবার খাইতে হবে নিচে থেকে, মানে ফ্রিজে থেকে খাবার নিতে হবে। তো আমার কাছে কিছু ছিল না, ওই নিলাম, ওই একটা
পোস্টার ছিল আমার ক্লিন্ট ইস্টউডের রোল করা, অনেক পুরোনো, শক্ত হয়ে গেছে, মানে ছিল ওইটা লাঠির মতন হাতে নিলাম, নিয়ে দরজাটা খুললাম, খুলে দেখি নিচে কিছু নাই। এবং আমি তখন ওটা নিচে গেলাম, নিচে গিয়ে আমি ফ্রিজ থেকে খাবার কি খেলাম টেলাম, খেটে আবার উপরে আসলাম, আমি ঘুমাইলাম ওই দিন রাতেবেলা, আমার কোনো প্রবলেম নেই। এরপরের দিন রাতে কোনো প্রবলেম নাই। থার্ড নাইটে রাত্রেবেলা শুয়েছি, হঠাৎ করে টুক করে একটা কথা জেনে আওয়াজ হলো, যে হয় না মাঝে মধ্যে, এটা খুব বেশি হয়, এটা অনেক হয়, কনসিয়াস হয়ে গেলে তো বেশি হয়। এবং তখন আমি কনসিয়াস কিছু না, এরকম টুক করে একটা আওয়াজ হলো, ওই আওয়াজের পরে আমি 3-4 রাত ঘুমাতে পারিনি। তো আমার কথা হচ্ছে যে আমি এইখানে ভয় পাইলাম কেন, এটা আমার ভয় পাওয়ার কথা না। ভয় পাইছি ওই অ্যাকচুয়ালি 3-4 দিন আগে কিন্তু আমার ওই ভয়টা ভিতরে ছিল, সাবকনশিয়াস মাইন্ডটা আটকা ছিল অ্যাকচুয়ালি জিনিসটা, ওটা তখন বের হয় আর কি। মাঝে মধ্যে মানুষজন যদি হঠাৎ করে ছোটখাটো ব্যাপারে যদি ভয় পায়, তো ওটাতে ওরকম ভয়ের কিছু নেই, হয়তো বা এটা তার মধ্যে চাপা ছিল, এটা এখন জাস্ট বের হয়ে গেছে। এক্স্যাক্টলি। এবং আমাদের আরেকটা জিনিস আমার কাছে খুব অদ্ভুত লাগে, আমার খুব হয় যে চোখ বন্ধ করলে বা ভয় পাওয়া যখন শুরু করি, তখন এমনিতেই এরকম ভয়ঙ্কর কিছু চেহারা মানে ছবির মতো ভেসে ওঠে, মানে দেখতে পাই যেন যে এরকম চেহারা, মানুষটা এরকম, মানুষের মানে জাস্ট আমি ওইটা সামনে দেখছি না, জাস্ট আমার মানে ওই ব্রেইনের ভেতরে ইমেজ গুলো তৈরি হচ্ছে। এই ইমেজ গুলো কোথেকে আসে আল্লাহ জানে। মানে ব্যাপারটা হচ্ছে যে এগুলো আমি বলবো আমাদের সবারই সাবকনশিয়াস মাইন্ডের একটা ব্যাপার। মানে তার মানে কি আমি কোনো দিকে এক্সপিরিয়েন্স করেছিলাম বা ওইরকম কিছু দেখেছিলাম, না হলে এই জিনিসগুলো তৈরি হয় কিভাবে? নট নেসেসারিলি যে আমি জিনিসটা এক্সপিরিয়েন্সই করতে হবে, হয়তো বা আমি ছোটখাটো মানে ফ্ল্যাশ অনেক ধরনের ঘটনা একসাথে মিলিয়ে আমার তারপরে জিনিসটা আমি যতখানি কল্পনা প্রবণ হব, আমি যতখানি ক্রিয়েটিভ, আমি ততখানি একটা জিনিস দেখতে পারবো। ডেফিনেটলি ভ্যারি করে আমার মনে হয়। কিছু বলো সবাই, এই আপনি যে একটা বইয়ের কথা বলেছিলেন না, যে পজিশন ইন ইসলাম নাকি জানি, সেটা আই থিঙ্ক কিছু লোক জানতে চাইছে বইটার নাম। ওটা হচ্ছে ওয়ান থিং। আরেকটা হচ্ছে যে ও, আমি না ওনার নামটা ভুলে গেছি, তার এক গল্প বলার সময় আপনি বেশ করে মাথা নাড়তেছেন, এটা কেন? মনে হয় আপনি কিছু একটা ওখানে লিঙ্ক টিঙ্ক খুঁজে পেয়েছেন মনে হয়, ওটা একটু বলেন। একটা জিনিস মিস করছি, যেটা হচ্ছে মিস করছি বলতে যেটা আর একটু স্ক্যারি ছিল, আমি মানে কথার মধ্যে হারাই ফেলছিলাম। সেটা হচ্ছে যে আমার নিজের কাছে অনেক স্ক্যারি, যেটা হচ্ছে যে মানে ওই জিনিসটা তো টের পেতাম না যখন আমি পজেস ছিলাম, তখন তো যে নিজেকে হার্ট করার ব্যাপারটা আমি টের পেতাম না, কিন্তু একটা জিনিস আমি টের পেতাম, এবং সেটা 2 বছর বা 3 বছর আগে পর্যন্ত আমার সাথে ছিল। সেটা হচ্ছে যে লাইক আমি ঘুমাচ্ছি, আমার সময় কিছু খেয়াল থাকতো না, আমি ঘুমাই গেছি, তো ঘুমের একটা পর্যায়ে মনে হতো যে সামথিং ইজ দেয়ার। হ্যাঁ, আমি এই জন্য কয়েকদিন লাইট জ্বালায় ঘুমাইছি। তো আমার লাইট জ্বালায় ঘুমানোর অভ্যাস ছিল না, ওইটার জন্য আমার অনেক আগে থেকে তো করতে হয়েছে। সামথিং ইজ দেয়ার মানে আমি যখন ঘুমাচ্ছি তখন প্রথম মনে হতো যে কিছু একটা আছে, কিছু একটা হয়তো আমাকে পুশ করছে বা আমার পাশে শুয়ে আছে, এই টাইপের প্রথম মনে হতো এটা। তো যখন আমার এটা মনে হতো, আমি জাস্ট হাত দিয়ে নিজেকে কি করা যে না আসলে কেউ নাই, এটা ফার্স্টে গেল। দেন ফোবিয়াটা বাড়লো কিভাবে, নেক্সট আমার মনে হতো যে কেউ আমাকে জড়ায় ধরতেছে, এটা। তো তখন অনেক বেশি মানে অ্যানয়িং লাগতো জিনিসটা, যে হচ্ছেটা কি। তারপরে যেটা হলো যে আই ফিল লাইক কেউ আমাকে আমার নেকে প্রেস করতেছে। প্রেস বলতে কি, সেটা প্রেস এভাবে না, মানে জাস্ট উপর থেকে না, আচ্ছা আমার মাথাটা এক হাত থেকে ধরে আর বডিটা এক হাত থেকে ধরে ভেঙে ফেলার চেষ্টা করতেছে। ওকে, লাইক এরকম জিনিসটা যে আমি এভাবে পুতুলের মতো, যে পুতুলের মতো একটা গুড়া কাঠ ভাঙলে যেরকম আমরা ভাঙি, এক্স্যাক্ট সেই জিনিসটা হচ্ছিল। যে সাপোজ একটা স্ট্যাম্প ভাঙলে আমরা যেভাবে ভাঙবো, রাইট, স্ট্যাম্প ভাঙলে বা আমরা পাটকাঠি ভাঙলে বা কঞ্চি ভাঙলে যেভাবে ভাঙবো, সেম জিনিসটা চেষ্টা করতেছে ভাঙার। মানে এটা অনেক স্ক্যারি ভাই, আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। এটা দূর হলো কিভাবে? এটা কি দূর হয়েছে নাকি এখনো মাঝে মাঝে হয়? না, এখন আর হয় না, দূর হয়েছে বিকজ আমি আপনি দেশের বাইরে ছিলেন তখন কি এটা হচ্ছে? দেশের বাইরে যখন ছিলাম তখন ছিল না, বাট তার আগে ছিল, এবং আসার পরে আর হয় নাই। বাট এটার জন্য আমি জানি না, আমার আম্মু অনেক কিছু করছে। আমার আম্মুকে আমি শেয়ার করছি জিনিসটা, যে আম্মু আমার এটা হচ্ছে, এবং ইভেন যাই কিছু হোক আমি আম্মুর সাথে শেয়ার করি, সুপার ন্যাচারাল, প্যারানর্মাল, নর্মাল যাই হোক, যে আম্মু আমার এটা হয়েছে ওইটা হয়েছে। তো আম্মু আবার মাঝে মাঝে দেখা যেত যে এরকম যে জিজ্ঞেস করতো তোর কি এটা আছে, না আম্মু নেই, আচ্ছা তাহলে তুই একটু আয়। তো দেখা যেত কিছু একটা করে টাকা বা কিছু একটা জিনিস আমার গায়েটায় বুলায় টুলায় নিয়ে চলে যাচ্ছে। আমাকে বলতো না যে সে কি করতেছে বা কোথায় কি করতেছে, আমি যে শেয়ার করতাম আম্মু এটা হচ্ছে। তো আম্মু কি করতো এটা আম্মুর ব্যাপার, আমি জানি না। তো এটাও শেয়ার করছিলাম যে আম্মু আমার এটা হচ্ছে।
তো ওই জিনিসটা মানে ইভেন ওটা তো ফার্স্টে আমার মনে হতো যে কেউ ট্রাই করতেছে, প্রেসার করতেছে, একটা পর্যায়ে আমি শব্দটা পর্যন্ত শুনতে পাচ্ছি যে ঘাটটা নড়লে যে মট করে একটা আওয়াজ হয়, বুঝতে পারছি। মানে আই ওয়াজ লাইক আই সোয়ালড মাই টাং, এবং আমি মাঝে মাঝে উঠে যেতাম, উঠে আমার দম বন্ধ হয়ে যেত, এরকম একটা অবস্থা হতো। এবং জিনিসটা অসম্ভব রকম স্ক্যারি ছিল, মানে আই ওয়াজ লাইক মানে এটা আমি বলে বুঝাইতে পারবো না কি পরিমাণ স্ক্যারি ছিল। এবং মানে মনে হতো যে আমার কান থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, মানে বুক ধরফরটা তো আসছেই, মানে ওটা প্লাস হচ্ছে আমার হেডেক ছিল, সকালবেলা প্রচন্ড হেডেক হইতো এই জিনিসটা। বুঝতে পারছি। আমি জানি না এটা পিছনে কোনো সুপার ন্যাচারাল বা প্যারানর্মাল কিছু আছে কিনা, বাট আমার এই ফিলিংটা হইতো। এখন আই ডোন্ট নো কি হইতে পারে। এই ওই সময়টায় যে সময় প্রবলেমগুলো হতো তখন এছাড়া অন্য ধরনের মানে মেন্টাল কোনো প্রেশার ছিল তখন, ডিপ্রেশন অথবা এই ধরনের মানে কোন বয়সে, তখন বয়স কত ছিল ওই সময়টায়? 2 বছর আগে, 3-4 বছর আগে। ও বেশি দিন আগে ঘটনা। ইভেন এইটা ভাইয়া 3-4 বছর আগের, মানে এর আগেও হইতো, বাট মাঝখানে একটা গ্যাপ ছিল। লাইক ওই যে ইনসিডেন্টের পরে, মানে ছোটবেলার যে ইনসিডেন্টের পরে, ছোটবেলার ইনসিডেন্টের ওই ইনসিডেন্টের 3-4 বছর পরে এই ধরনের ঘটনা হয়েছে, আবার 3-4 বছর কোনো ইয়া নাই, তারপর আবার হয়েছে এই টাইপের আর কি, গ্যাপ দিয়ে হয়েছে। শুনবে আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে ওনার ব্যাপারে খুবই ব্যাপার, আমি জানি না, আমি বলতে চাচ্ছিলাম না জিনিসটা, তো উনি যখন বলছেন যে এখনো প্রবলেমটা আছে, আমি বলি উনি আমাদের আরেকজন তো যিনি উইটনেস আমার, তিনি ওই যে বাইরে পোষ আছেন, যিনি আমাদের প্রথম গল্পটা বললেন, তো ওনাকে আমি বললাম যে আচ্ছা আপনি কি বলবেন আজকে, ঘটনাগুলো কি? তো ঘটনাগুলো শোনা শেষ, তারপরে আমি আমার ভিতরে আসছি, বললাম ঠিক আছে ভিতরে আমি সেট আপ করি, স্টুডিওটা ঠিক করে আপনাকে ভিতরে নিয়ে যাচ্ছি, আপনি একটু বসে ওয়েট করেন। এর মাঝখানে আপনি কে যে আমি পাইনি, তাই না? রাইট। এবং উনি যেখানে ছিলেন আরেক জায়গায় ছিলেন, আমি জাস্ট ঢোকার সঙ্গে সঙ্গে উনি বললেন যে মানে তার সঙ্গে যে আরেকজন যিনি আমাদের প্রথম গল্পটা বলেছিলেন, তিনি বললেন যে আচ্ছা উনি একটু বাইরে গেছেন। তো আমি বাইরের দিকে তাকাই, আমি জাস্ট ভাবলাম যে উনি কোথায় গেলেন, জাস্ট একটু এগিয়েছি, এগুলোর পরে আমি একটা গন্ধ পাইছি ওনার গা দিয়ে না, তাহলে এটা এখন পাওয়া যেত। খুব অদ্ভুত ব্যাপার, ইলেকট্রিক তার পুড়ে গেলে যেরকম একটা গন্ধ হয় না, যে তার পুড়ে গেলে বুঝতে পারি। আমি সঙ্গে সঙ্গে ছাদে জাস্ট আমি সিলিং এর দিকে তাকিয়েছি যে এখানে কি এসি কোনো ঝামেলা হয়েছে নাকি। আমি সেন্ট্রাল এসি ওখানে থাকে, ওইখানে তাকিয়ে একটু ওপরের দিকে ইয়ে করছি, না গন্ধটা যেদিক দিয়ে আসছে গেছি, এবং ওনাকে পেয়েছি। আমি জিজ্ঞেস করেন, উনি বাইরে ছিলেন না, উনি যে জায়গায় ছিলেন ওখানে জাস্ট একদম ওইখানে পৌঁছে গেছি, গন্ধটাকে ধরে আমি ওখানে চলে গেছি। এবং আমাকে ওই ছেলেটা বলছে যে ও বাইরে গেছে, আর আমি চলে গেছি একদম পুরোপুরি গন্ধ ধরে যে না এইদিকে থাকতে পারে। আমি ওখানে গেছি এবং ওখানে দেখে আমি চমকে উঠছি। আমি সঙ্গে সঙ্গে বললাম যে আমি আসলে বাথরুমে, আপনি বুঝতে পারছেন আমি কিছু করতে যাই নাই। এটা আপনি আমার সাথে কেন শেয়ার করেন আগে সেটা বলেন। মানে আমি গেটিং স্কেয়ার্ড নাও। এবং আমি না মানে জাস্ট আমি কোনো কিছু না, আমি জাস্ট একদমই কোনো কিছু মনে করে বাথরুমে ঢুকি নাই, জাস্ট মানে উনিও বুঝতে পারছেন বেশ অসুস্থ নিয়ে আমরা দুজন বেরিয়ে চলে আসলাম। আবার এটা হচ্ছে আজকে একটু আগে। ওকে, এখানে আরেকজন বলছে যে ভয় লাগতেছে, একদম ভয়ের কিছু নাই, আসলে ভয়ের কিছু নাই। মানে আমি জানি না স্মেলের আচ্ছা না আমি জানি না যে স্মেলের সাথে আসলে কিছু নাই, বাট জিনিসটা এই মোমেন্টে আমার কাছে একটু স্ক্যারি মনে হচ্ছে। আই ডোন্ট নো, বাসা গেলে হয়তো ঠিক হয়ে যাবে। বাসা গেলে অবশ্যই ঠিক হয়ে যাবে। কি বলছিস ভাই? নট রিয়েলি, অবশ্যই ঠিক হয়ে যাবে, সেটাই। আই ডোন্ট নো। ঘটনা খুব ইন্টারেস্টিং লাগলো। এটা যদি রিসেন্ট আশেপাশে কোনো ঘটনা হতো তাহলে ডেফিনেটলি আমি চেতাম ওই বাসাটায় যাই গিয়ে রাতের বেলা। আমার যেটা মনে হয় যে মানে 2 বছর আগে পর্যন্ত ওনার সাথে প্রবলেম হয়েছে, 2 বছর আগে পর্যন্ত যদি প্রবলেমটা বাসার সাথে হতো, বা কিন্তু একটা কাজ করা যেতে পারে যে ওই জায়গায় গেলে হয়তো আপনারা ওই বাসাটা ভিজিট করে একটা জিনিস, ওই যেটা ভাইয়াকে শেয়ার করছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয় না, সাথে শেয়ার করা হয় না, যেটা হচ্ছে যে পজিশন বা এই ব্যাপারগুলা, যে ব্যাপারগুলা এগুলা তো আমি আপনাকে বলছিলাম যেটা, যে এটা আসলে আমার মা প্লাস আমার যে আন্টি তার সাথেও হয়েছে কিছু। ইভেন আমার আম্মুর যে দাদা ছিলেন, মানে আমার নানা ভাইয়ের আব্বা, উনি মানে আমার শোনা আম্মুর কাছ থেকে যে উনি কিছু সুপার ন্যাচারাল ফোর্সের
মানে তার কাছে অ্যাডপ্ট করা ছিল আর কি, সে কন্ট্রোল করতে পারতো বা সামথিং কিছু একটা করতে পারতো, বা সে খুব সুফি টাইপের মানুষ ছিল। জিন পোষা টোষা ওগুলো আমি বিশ্বাস করি না, বা সেগুলো সে করতো না, বাট তার সাথে কিছু সুপারন্যাচারাল ব্যাপার হয়েছে এবং সে জিনিসগুলো উইটনেস করছে, এবং সে ওখানে গিয়ে বা তাদের ইভেন যখন মানুষ দেখে তখন কিন্তু মানুষ পুরো নাম হয়ে যায় যে আমি কি দেখতেছি, আমার হাত পা অবশ্যই হয়ে গেছে, বাট সেই টাইপের কিছু হয় নাই। সে কিন্তু সাহস করে সেখানে যাইতো, মানে যাই দেখতো সে সাহস করে যাইতো যে ওখানে কি হচ্ছে আমি যাই, এবং যায় সেই জিনিসগুলোকে সে হ্যান্ডেল করতো। এবং তার প্রচুর ঘটনা আছে এরকম যে আম্মুর মুখ থেকে শোনা, মানে প্রচুর হাজার হাজার ঘটনা, তো বলে শেষ করা যাবে না। তো যেটা একটা ছোট্ট একটা ইন্টারেস্টিং ঘটনা আছে যেটা আমার এখন মনে পড়লো হঠাৎ করে, যে আম্মু আমাকে বলছিল একদিন আর কি, যে মানে ওই যে আম্মুর যিনি দাদা, তো উনি ওই যে রাতের বেলা ভোর রাতের দিকে বের হতেন মানে আজানের আগে। তো আমাদের ওনার নিজের প্রচুর ছিল, মানে প্রপার্টি ছিল গ্রামে, এখনো আছে। তো ওনার বিয়ে বলে না, হচ্ছে যে ঘের, হ্যাঁ ঘের টের ছিল, মাছের চাষটা হতো এটাও এই টাইপের। তো ঘেরের সাথে হচ্ছে আবার ছোট একটা নদী, ওটা কেটে আবার লাগাই দেওয়া হয়েছিল যাতে পানিটা ঘোলা না হয় বা নষ্ট না হয়, মাছের জাল দিয়ে যাতে মাছগুলো আবার বেড়ে না যায়। তো উনি আবার ওই ঘেরটার দেখাশোনা করতো, নিজেই করতো, যাইতো। তো ওই টাইমের একটা পর্যায়ে মানে সকালবেলা ভোর রাতে আজান পড়েনি এখনো, তো ওই সময়টাতে উনি একদিন গেছে। তো যাওয়ার পরে উনি একা ছিলেন, ওনার সাথে আরেকজন ছিল। তো ঘটনাটা এরকম হয়েছে যে জাস্ট ওই যে লোকটা ওনার সাথে ছিল, উনি ওই লোকটাকে বলছে কি তুমি নৌকাটা নিয়ে একটু ঘুরে দেখো চারদিকে যে জাল টাল ঠিক মতো আছে কিনা, সবকিছু মানে মাছগুলো ঠিক মতো আছে কিনা, বা খাবার টাবার দেওয়া হয়েছে কিনা এই টাইপের। তো ওই লোকটা নৌকা নিয়ে বের হয়ে গেছে, ঘেরের ভিতর থেকে ঘুরে আসবে। ঠিক এই সময়টাতে মানে উনি দাঁড়ায় ছিল, যে আমার যে দাদা উনি দাঁড়ায় ছিল পাড়ে, আর ওই লোকটা ছিল হচ্ছে নৌকাতে ওই পাশে। তো উনি যেটা দেখলেন, আমার আম্মু যেটা বলছে যে উনি দেখছেন যে মানে ফানি বাট স্ক্যারি, যেটা হচ্ছে যে সামথিং ইজ ইউরিনেটিং। আচ্ছা, ঘেরটা লাইক 1 বর্গ মাইলের মতো হবে চওড়া। তো যে জিনিসটা ইউরিনেটিং মানে হিসু করতেছিল, মানে যেটা স্ট্রেট বলার যে হিসু করতেছিল, সেটার একটা পা ছিল ঘেরের একদিকে আর একটা পা ছিল আর একদিকে, এবং পুরো বডিটা সিলভার লাইটের মতো চকচক করতেছিল, এরকম একটা ব্যাপার, খুবই স্ক্যারি। এবং সে দুই পাশে দুইটা পা দিয়ে সে মানে ইট ওয়াজ ইউরিনেটিং অন দ্য ম্যান যে বোটে ছিল, এবং সেই লোকটাও ওইখানে সেন্সলেস, মানে এরকম একটা ব্যাপার। এবং তখন মানে যে আমার যে আম্মুর যা দাদু, উনি সামহাউ ডিড সামথিং, জানি না কিছু একটা করছে, যার কারণে সেই জিনিসটা বেশিক্ষণ স্টে করেনি ওখানে। মানে এই ধরনের ছোটখাটো ব্যাপার আমাদের সাথেই, মানে আমাদের রাইট আমাদের জেনারেশনের সাথে অনেক কিছু হয়েছে। আমি আমার আব্বুর দিকটা জানি না, আম্মুর দিকটা জানি, যে এই টাইপের রিলিজিয়াস ব্যাপারে আমি জানি না, তারা হয়তো খুব রিলিজিয়াস বলে জিনিসগুলো হচ্ছে, বাকি না এটা অ্যাকচুয়ালি মানে আমি বুদ্ধিস্ট বেসিক্যালি সুমন ভাই আর জীবন অনেক কিছু বিশ্বাস করে, আমি হচ্ছি ভেরি স্কেপটিক্যাল। রাইট, এতদিন সুমন ভাই আমেরিকা ছিল দেখে আমি খুব অভিনয় করেছি যে আমি আসলে বিশ্বাস করি, আসলে আমি খুব স্কেপটিক্যাল। সুমন ভাইয়ের সাথে আমার প্রায় ঝগড়া হয় শুনলে। সো আই থিংক বুঝতে পারছি ভাই, আপনি অনেক স্ট্রেট, মানে অনেক কড়া কড়া কথা বলেন না, যেটা আমরা যেমন বুদ্ধিস্টের চেষ্টা করেছি যে খুব পুরনো স্টোরি আমরা ঘাটাচ্ছি না, মোটামুটি সে 70s 60s এর পরে। এটা একটা কারণ হচ্ছে কি, তখন তো লাইফস্টাইল ডিফারেন্ট ছিল। আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, যে কোনো ফ্যামিলি দাদার আগের জেনারেশনে এরকম অ্যাটলিস্ট 20টা স্টোরি থাকে। আমি নিজে এখন আপনাকে 6টা বলতে পারবো। সেটাই আমি কিন্তু ইনভেস্টিগেশন বা কিছুর জন্য না, আমি জাস্ট বলছি এইসব স্টোরি আসলে ওইটাই, মানে এগুলা শুনতে মজা লাগে ওই পর্যায়ে, পপস অন দ্য হেড আর কিছু। এইটাই আর কি, শুনতে মজা, বাট ইউরিনেটিং অন সামবডিজ বোট, রাইট, এটা শুনে আসলে স্কেয়ার্ড হওয়ার কিছুই নেই, কিছু না। বাট জিনিসটা যিনি দেখছেন উনি তো নাই, রাইট, উনি তো নাই। আমরা যারা শুনবো আমাদের কাছে আসলে জিনিসটা, আমি যেমন আপনাকে বলছি যে ফার্স্টে যেটা বলছি যে ভাই আমার যেটা আসলেই মজা লাগছে, মানে আসলেই ইন্টারেস্টিং লাগছে হচ্ছে the experience you shared, right? মানে এটা তুলনা হয়। I think মনে হয় যে বইটার নাম কি জানি, এক্সোরসিস্ট ট্র্যাডিশন ইন ইসলাম, এটা বিলাল ফিলিপসের বই। সো এক্সোরসিস্ট ট্র্যাডিশন ইসলাম, ওই বইটা সময় পড়ছে, আমি একটু পড়ছি। সো ওখানে যেসব ইয়েটি আছে ওটার সাথে কিছু মিলেছে।
আপনার স্টোরিটা। সো আর আমি কয়েকদিন আগে আমার এক কাজিনের একটা ঘটনা ঘটেছিল which is very similar to your story. হ্যাঁ, সে যে লাস্ট শোতেই আপনি লাস্ট শোতে শেয়ার করেছিলাম, which is very similar. মানে আমার একটা কাজিন ছিল, তখন আমি ক্লাস 5 পড়ি মনে হয়, আর সে ক্লাস 6 পড়ে। she suddenly fell sick. আচ্ছা। এন্ড ওকে 3 মাস আমরা দেখি নাই। মানে আমি একতলায় থাকতাম, সে আমি জয়েন্ট ফ্যামিলি, সে দোতলায়, আমার বড় চাচা 3 তলায় থাকতো। 3 মাস ধরে ওকে আমরা অন্যান্য বাচ্চাদের we were not allowed to see her. আচ্ছা। সো প্রথমে আমরা শুনছি টাইফয়েড হচ্ছে, তারপরে হঠাৎ করে একদিন আমরা দেখি যে ওর চুল নেই, আচ্ছা, হাত পা জখম করা, মানে যে হোয়াটএভার ইউ সেড। টাইফয়েডের ভাই কিন্তু এটা একটা সাইড এফেক্ট, চুল বা ব্লাইন্ডনেস, এটা সেটাই বলছি। প্রথমে শুনছি টাইফয়েড হচ্ছে, চুল টুল নাই, হ্যান ত্যান এসে, তো প্রথমে অনেক ডাক্তার হয়েছে, দেন গ্র্যাজুয়ালি দ্যাট টার্ন ইনটু হুজুর আসা। আচ্ছা, বুঝছো? এটা ভাই আপনি মনে হয় লাস্ট উইকে বলছিলেন। ওটাই বলছি, সেটাই বলছি, সিমিলার দুটো গল্প। এটার জন্য ইজ ভেরি, মানে আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং। এইটা ভাই, এই জিনিসগুলো না আসলে সত্যি কথা বলতে কি, যে কোনো, এই যে আমি একটু আগে যেটা বলছিলাম যে ইয়াকে, রাসেল ভাইকে, যে ভাই আপনি একটা ইনসিডেন্ট ঘটলে কিন্তু এটা অনেক ধরনের এক্সপ্লেনেশন আপনি দিতে পারবেন। রাইট, এই জন্য আমরা তারা প্যারানর্মাল এক্সপ্লেনেশন দিবে, যারা সায়েন্টিফিক্যালি চিন্তা করে তারা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। এই জন্য আমরা হচ্ছে আর এক্সপ্লেনেশনে যাব না, আমরা একটা আমি এক্সপ্লেইন করতে শুনছি। আমার কাছে মজা লেগেছে যে জিনিসটা মানে আমার লাইফে ঘটেছে, আরেকটা শুনলাম, ওটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। এবং মানে ওনার সাথে তোমারটাও যেটা শুনলাম যে তোমার আব্বা আম্মা এক্সট্রা রিলিজিয়াস না, নর্মাল। আমার চাচাটা হচ্ছে নর্মাল রিলিজিয়াস। সো প্রথমে there was a procession of doctors, then there was a procession of হুজুর। তবে 3 মাস পরে একটা মানুষ যখন আসলে মানে এক্স্যাক্টলি ঠিক আছে দেয়ালে, তখন কিছু কিছু করা থাকে না। এবং গতদিন আমি যেটা শুনছিলাম সত্যি, মানে আর আপনি যেটা বললেন, আপনার সবচাইতে বড় ব্যাপার যে লাস্টে যে ঘটনাটা শুনলাম আপনার, সেটা ভয়াবহ, সেটা রীতিমতো ভয়াবহ। এনিওয়েজ, আমরা আবারও একটা ব্রেকে যাচ্ছি, আর ইন দ্য মিন টাইম আপনারা আমাকে SMS করতে পারেন। SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। যারা ইমেল করতে চান তারা যেটা করবেন সেটা হচ্ছে bhutfm@radiofurti.fm এ ইমেল পাঠিয়ে দিতে পারেন, এবং ইমেলের সাথে অবশ্যই আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। ইমেইলে আসলে বিশেষ করে আপনাদের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো বড় আকারে শেয়ার করার জন্য, যাতে আমরা পরবর্তীতে আপনাদেরকে ইনভাইট করতে পারি এখানে, এবং আপনাদের ঠিকানা উল্লেখ করবেন যে আপনারা কোন জায়গা থেকে লিখছেন, কোন জায়গা থেকে আমাদের ইমেল পাঠাচ্ছেন। আর আমরা এই মুহূর্তে যেটা করবো, ক্রিপ্টিক ফাইটের তেপান্তর একটা গান শুনে আসবো। সাকিব ভাই তো অনেক কড়া কথা বলবে শুরু। অনেকেই SMS পাঠাচ্ছেন বা আমাদেরকে জিজ্ঞেস করছেন, যে অনেকে SMS পাঠাচ্ছেন, জিজ্ঞেস করছেন আমরা কোন চ্যানেলে যাচ্ছি। সো চ্যানেল লিস্ট আমরা ব্রেক থেকে এসেছি। ওকে, সো বহুত ইস্ট কোন চ্যানেলে যাবে এটা আমরা জানতে পারবো আফটার দ্য ব্রেক। ইয়েপ, ওকে, দ্যাট ওয়াজ জিবরান ভাই। আমরা চলে যাচ্ছি, এবং ইন দ্য মিন টাইম আপনারা অবশ্যই SMS করতে ভুলবেন না। ক্রিপ্টিক ফাইটের তেপান্তর গানটা শুনে আসবো। Radio Fuji 88.1 শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM, সাথে আছি রাসেল, এবং আমার সাথে রয়েছেন সুমন ভাই, জিবরান ভাই এবং সাকিব ভাই। আর আমরা কথা বলছিলাম বিভিন্ন, এর আগে আমাদের সঙ্গে গেস্ট ছিলেন। এখন কিছু SMS পড়তে চাই। রনি আমাদের SMS করে বলেছেন যে সুমন ভাই, আমি মাঝে মধ্যে ঘুমোতে গেলে একটু পরে অনুভব করি যে আমি কিছুটা উপরে উঠে গেছি, মানে উঠছি এরকম টাইপের মনে হয়, এবং অনেক সময় কাউকে নিয়ে উঠতে পারি এরকম মনে হয় তার কাছে, যে সে হয়তো ভেসে বেড়াচ্ছে, এরকম কিছু কিছু মনে হয় আর কি। আর স্মলভিল লিখছে মনে হয়। রিনি SMS করেছেন যে তিনি বলছেন যে চিটাগাঙে থাকি, তার লাইফে অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে, এবং তিনি সেটা আমাদের সাথে শেয়ার করেছেন কিভাবে করবেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি bhutfm@radiofurti.fm এ আপনার সেই ঘটনাগুলো জানাতে পারেন, যে কোন ঘটনাগুলো আপনি বলতে চান। আর এছাড়া আপনাকে তো ঢাকায় আসতে হবে। ঢাকা যদি আপনি আসেন,
এবং তাহলে আমাদের সাথে আমাদের স্টুডিওতে অবশ্যই আপনি যে কোনো সময় আপনাকে আমরা ইনভাইট করতে পারি। বাট আপনার নাম, ফোন নাম্বার সবকিছু আপনি একটা ইমেল করে দিতে পারেন যে আপনার কি কি ঘটনা আছে, 2-1টা ঘটনা আপনি জানাতে পারেন। সাকিব লিখেছেন যে আমার এক ফ্রেন্ড আছে, তার বাড়িতে তার দাদা দাদি, খালা খালু বেশ সবাই মিলে 7 জন একবার দাওয়াত খেতে এসেছিল এবং 7 জনই কয়েকদিন পর পর এরকম ব্যবধানে মারা যায়। কি হয়েছিল সেটাই, এখন সেরকম কোনো ফানি ব্যাপার মনে হয় না আসলে। আচ্ছা, আমি এগুলো আসলে এটা মানে এটা আমি যোগ করছি, আসলে যোগ না, মানে বেসিক্যালি এটা যদি খুলে ব্যাপারটা বলেন, মানে এইভাবে শুনলে আসলে হ্যাঁ সেটাই আমার যেটা মনে হয় যে ইমেল করে দেন, একটু যদি খুলে বলেন আপনি তাহলে ভালো হয়। আচ্ছা, আমি যেটা বলবো যে একটা আমরা এই মুহূর্তে আমি একটা ইমেল অ্যাড্রেস পেয়েছি, সেই ইমেল অ্যাড্রেসের আগে আমি একটা ঘটনা বলবো। আমাদেরকে SMS করেছেন অভিক দাস, খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন তিনি ইমেল করেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি তার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। পরে তিনি সেটা তার বন্ধুদের সাথে যখন শেয়ার করতে গেছেন তখন সেটা আর ঘটেনি। সেটা হচ্ছে তিনি রেগুলার তিনি ডেট উল্লেখ করেছেন। একটা হচ্ছে 8-10-2010, একটা 15-10-2010, এরকম দিনগুলোতে তিনি ভূত FM শুনেছেন এবং ভূত FM শুনেছেন রাত 3টা পর্যন্ত। প্রতিদিন 3টার সময় ভূত FM শেষ হয়ে গেছে, কিন্তু এবং লাস্টে যেদিন হয় সেদিন সে 3টার একটু আগে একটা ফ্রেন্ডকে বলছে কি ব্যাপার, ঘুমাইছিস নাকি তুই, ভূত FM শুনছিস না? বলছে ভূত FM তো শেষ হয়ে গেছে। বলছে আমি তো শুনতেছি এখনো। হ্যাঁ, এটা শুনে ফানি কিছু মাথায় আসছে না, আসলে ইন্টারেস্টিং লাগে। সেটাই আমার কাছে ট্রু, এটা আসলে ইন্টারেস্টিং। এবং আমি কল করেছিলাম, কল করে বলছে ভাই, তারপরে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে একদিন বললাম যে সে একটা মেসে থাকে, সে বলল যে আয় আমরা একসঙ্গে শুনি, এবং সেদিন আবার ঠিক সময় শেষ হয়ে গেছে। আমি বললাম যে আপনি ঘড়ি চেক করেছিলেন? হ্যাঁ ঘড়ি চেক করছি, কারণ এটা তো ভুল হতে পারে না, যখন আমি শুনছি তখন তো আমি আমার ফ্রেন্ডকে সে তো তার ফ্রেন্ডকে ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পরে সে বলছে ভূত FM তো শেষ হয়ে গেছে, তুই কি বলছিস সেটা। ঘটনাটা এরকম। যাই হোক, আমি একটা সময় আমি একটা ইমেল অ্যাড্রেস দিতে চাই সবাইকে। আপনার একটু হয়তো যন্ত্রণা বাড়বে, কিন্তু দিয়ে দিই ইমেল অ্যাড্রেসটা, কি বলেন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সেটাই, আমার কাছে একটা ইমেল অ্যাড্রেস আছে, শুনলেই বুঝতে পারবেন সবাই। info@bhautist.com, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। আমি ওকে, সো এখানে আপনারা ইচ্ছা করলে আমরা ইমেলটা খুলেছি, সেটাই ইয়াহুতে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ইয়াহু তো দেখতে পাচ্ছি না, ইয়াহু না, Bhautist.com। অনেক ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। এবং এইখানে আপনারা ইচ্ছা করলে আপনাদের এই সমস্ত যে প্যারানর্মাল সমস্ত ঘটনা যা কিছু আছে সেটা আপনারা ইচ্ছা করলে ইমেল করতে পারেন, ইমেল করে জানিয়ে দিতে পারেন সরাসরি Bhautist টিমকে। আর এছাড়া এখন যেটা অনেকেই আমি দেখলাম যে লাস্টে একদম যেহেতু রাত হয়ে যাচ্ছে বলছেন যে সুমন ভাই একটা মানে জাস্ট হয় না যে বেড টাইম স্টোরির মতো একটা কিছু, বেড টাইম স্টোরি, রাইট, একটা কিছু শুনে দিয়ে। হ্যাঁ, টাইম অ্যাকচুয়ালি আমাদের হাতে খুব কম, রাইট। সো এখন আচ্ছা বলি, জি একটা গল্প, আমার মনে হয় একটু টাইম লাগলেও সমস্যা নাই, একটু আমরা টাইম আসতে শুনবো, রাত তো আমাদের, এই রাত আমার আপনার। আজকে একটা কমেডি শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা এনিওয়েজ, আমি একটা ছোট একটা ঘটনা বলি আগে, সেটা হঠাৎ মনে আসলো। সেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ড, আমার সিনিয়র ফ্রেন্ড, আমার চেয়ে 3-4 বছরের বড় হবে অ্যাটলিস্ট, উনি এখন নিউ ইয়র্কে থাকে, খুব ভালো গিটারিস্ট ছিল ইনফ্যাক্ট। ওকে, তো ওনার একটা ঘটনা, সেটা হচ্ছে যে ঢাকায় থাকার সময় ওনার বাবা মারা যায়। সো বাবা যেদিন মারা যায় ওই দিন উনি বাসা দিচ্ছিল। আচ্ছা, তো স্বাভাবিকভাবেই খুব আপসেট ছিল বাবা মারা যাওয়ার পর। রাতে যখন ঘুমাতে গিয়েছে, মানে এটার 2-1 দিন পরের ঘটনা, রাতে ঘুমাতে গিয়েছে, তখন ঘুমাতে গিয়ে তার খুব অস্বস্তি লাগছিল, মানে আর স্বাভাবিকভাবেই ঠিক মতো ঘুমাতে পারছে না, খুব আপসেট। সেটাই বাবার কথা মনে হচ্ছে, এটা অবস্থা। তো ঘুমাতে পারেনি, তার খুব অস্বস্তি লাগছিল, তা সে আর ওটা কারোর সাথে শেয়ার করে নাই। তার মনে হচ্ছিল কি যে বাবা তার রুমই আছে, এরকম একটা ফিলিং হচ্ছিল আর কি। আচ্ছা, এই ঘটনাটা আমি শুনেছি এই লাস্ট 2 মাস আগে আমার সাথে দেখা হয়েছিল, তখন বললো, খুব সিরিয়াসলি বললো আর কি উনি। এবং এরকম একটা অবস্থা, তা এর পরের দিন রাতে ঘুমাতে যাওয়ার সময় সেম কাহিনী, আবার খুব অস্বস্তি লাগছিল, এরকম ব্যাপার। তারপর হয়েছে কি, ওই দিক দিয়ে তার বোন এসেছে, বোনের হাজবেন্ড এসেছে, যে বাবা মারা যাওয়ার পর আর কি, ওদের বাসায় ওরা ঢাকায় থাকতো না আর কি। তা আসার পর ওরা রাতে থাকবে, যেখানেই থাকবে, তখন আমার ফ্রেন্ডটা বললো যে তার বোনকে বলতেছে যে তোমরা একটা কাজ করো, আমার রুমে ঘুমাও, আমার একা ঘুমাইতে অসুবিধা হচ্ছে, ঘুমাতে পারছি না, আর ভয় লাগছে, তোমরা ঘুমাও, আমার কেমন
অসুবিধা হচ্ছে আর কি। তো ওই রুমটার মধ্যে আবার খাট যেটা ছিল ওটা একটা ছোট একটা খাট, মানে ওখানে তাই যেটা করলো মাটিতে ফ্লোরিং করলো আর কি। মাটিতে বড় বিছানা করা হলো, ওখানে তার বোন এবং বোনের হাজবেন্ড শুলো এবং বিছানায় সে শুয়ে আছে এবং রাত্রে বেলা এরকম শুয়ে আছে, মানে ডান পাশ ফিরে শুয়ে আছে আর কি। তো হঠাৎ করে তার মনে হলো যে তার গায়ের উপরে কিছু একটা প্রেশার করছে এরকম লাগছে আর কি। তার খুব সে বলছে কি ব্যাপার, আমি আজকে তো রুমে মানুষজন আছে, আমার এখন এরকম লাগছে কেন, মানে সো একটু পরে বুঝলো যে প্রেশারটা বাড়ছে এবং তখন সে রিয়েলাইজ করলো যে তার গায়ের উপর একটা হাত টাইপের কিছু, মানে এবং যখন বুঝলো যে তাকে কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে আর কি, তার গায়ের উপর হাত রাখা, এবং সে সাথে সাথে কোনো মতে জাস্ট ঘাটটা ঘুরে বাইরে তাকিয়ে রাখে যে তার বাবা তাকে ধরে শুয়ে আছে আর কি। এবং এই কথাটা যখন আমার ফ্রেন্ড আমাকে বলেছে তার চোখে পানি চলে এসেছিল, মানে হি ওয়াজ নট জোকিং অর কিডিং, মানে সে বলছে যে আমি দেখছি যে আমার বাবা আমাকে জড়ায় ধরে শুয়ে আছে। মানে সে তখন প্রচন্ড ভয় পায় আর কি, ভয় পেয়ে সে চিৎকার করে, চিৎকারে আবার ইয়ার উঠে যায় ঘুম থেকে। তার চারপাশে যাওয়া ছিল, হ্যাঁ, তার দুলাভাই এবং তার বোন দুজনে ঘুম ভেঙে যায়। তখন বলে কি হয়েছে, বলে আমি আব্বাকে দেখছি আমাকে আমার বিছানায়, মানে এবং তাকে যখন ধরেছিল সে তখন মানে চিৎকারও করতে পারছিল না, হঠাৎ করে মানে খুব জোরে চিৎকার করে, তখন ওরা উঠে যায়, হাতটাও সরে যায় এবং তখন কেউ নাই, তখন বলে যে না তুমি আসলে আপসেট এই কারণে তুমি এটা করছো। তারপরেও তার ঘুমাতে, মানে তারপরে আমাকে বলেছে তার অনেকদিন লেগেছে যে আবার নর্মাল হতে আর কি, মানে ঘুমাতে গিয়ে। এটা একটা ছোট একটা ঘটনা, মানে আমরা অনেক সময় এই ধরনের জিনিসপত্র শুনি, বাট এরকম আমার খুব ক্লোজ একজন মানুষ এবং তার কাছ থেকে শুনে খুবই ইন্টারেস্টিং লেগেছিল, এটা শেয়ার করলাম। এনিওয়েজ আমি লাস্ট একটা ঘটনা বলে শেষ করছি আজকে ভূতের। তার আগে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের ভৌতিক টিভি শোটা জানুয়ারিতে দেশ টিভিতে অন এয়ার হবে। দেশ টিভিতে জানুয়ারি থেকে শুরু হচ্ছে, মোটামুটি টিভিতে প্রমোশন ডিসেম্বর থেকে আসবে। আমরা এই মুহূর্তে মানে আমাদের ব্যাপারটা হয়েছে যে আমরা মোটামুটি রেডি করেছিলাম যে এই কয়েকটা এপিসোড, বাট এখন ইদানিং আরো অনেক নতুন নতুন ইন্টারেস্টিং জায়গা আমরা পাচ্ছি, সেখানে আমরা যাচ্ছি। সো এপিসোডের আরো হয়তো বাড়বে। সো আপাতত আমাদের প্ল্যান হচ্ছে আমাদের ফার্স্ট সিজনে আমাদের 13টা এপিসোড থাকবে। আচ্ছা, এবং আমাদের ভৌতিকের ফার্স্ট যেই এপিসোডটা অন এয়ার হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি নর্মালি একটা টিভি শো, রিয়েলিটি টিভি শো যেভাবে রেকর্ড করে, যেভাবে ভিডিও করে, ওইভাবে করা না। আমাদের প্রথম এপিসোডটা হচ্ছে ভৌতিক, আমাদের এই টিমটা কিভাবে হলো, এটা হচ্ছে আমার একটা মিউজিক ভিডিওর শুট করতে আমরা ঢাকার বাইরে গিয়েছিলাম একটা বাংলোতে। ওই বাংলোতে নিয়ে অনেক সমস্যা আছে আর কি, ওখানে অ্যাকচুয়ালি অনেক ধরনের প্রবলেম হতো আর কি, এখনো স্টিল হয়। তো ওইখানে আমরা রাতে ছিলাম, থাকার সময় কিছু ঘটনা ঘটেছিল। তখন যেহেতু ফরচুনেটলি আমাদের কাছে ক্যামেরা ছিল, আমরা তখন ক্যামেরা অন করে কিছু রেকর্ড করি। আচ্ছা, ওখানকার ইনসিডেন্টগুলো রেকর্ড করার পর তারপরে সেই জিনিসগুলো আমরা আবার পরে এমনি মানে জাস্ট হাসতে খেলতেই মানে আমরা এটা এডিট করি, করার পরে দেখার পর মনে হয় যে এটা একটা ইন্টারেস্টিং দাঁড়িয়েছে আর কি, মানে বাইরে একটা জিনিস হচ্ছে। তখন অ্যাকচুয়ালি আমরা ডিসিশন নিই যে আমরা সিরিয়াসলি এটা নিয়ে করি। শুরু হয়েছিল ফার্স্ট এপিসোডে যারা দেখবে তারা দেখবে একটা মানে বেশ অ্যামেচারিশ একটা ভিডিও, একটা এপিসোড, বাট ভালো করে এডিট করা ডেফিনেটলি। বাট সেকেন্ড গুলো থেকে আমাদের নর্মাল স্ট্রাকচারে আমরা ফেরত যাবো। সো হোপফুলি অনেকেই জানতে চাচ্ছিল, আমি দেখছিলাম যে অনেকেই জানতে চাচ্ছিল যে কবে ভৌতিক যাবে, কোন চ্যানেল আসবে। খুবই একটা ভালো নিউজ এবং অনেকে জিজ্ঞেস করছিল এটা জানুয়ারিতে অন এয়ার এবং দেশ টিভিতে আসছে। ওকে ফাইন, আমার কাছে মনে হয় যেটা এটা মানে কি বলবো, শেষ করার আগে, শেষ গল্প বলার আগে এটা দারুণ একটা নিউজ ছিল। ওকে, আর এখন তাহলে আমরা লাস্ট ঘটনাটা একদম, এই ঘটনাটা অ্যাকচুয়ালি আমার খালি মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ঘটা, আমিও এটাতে ইনভলভ, এবং এটা হয়েছে বেশ আগে 1993 এর সময়কার ঘটনা। আমরা তখন কলেজে, এবং আমি আমার যে ফ্রেন্ড সার্কেল এদের নিয়ে এই ঘটনাগুলো হয়েছে, আমি কারোরই নাম বলতে পারবো না, একটু সিরিয়াস টাইপের। আমরা শুনছিলাম আমাদের ফ্রেন্ডের মধ্যে, আমরা একদিন আড্ডা দিচ্ছিলাম আমরা সবাই মিলে, তখন আমাদের একজন বলল যে আমাদের আরেক সিনিয়র ফ্রেন্ড যে তাদের সার্কেল, তাদের ফ্রেন্ডরা নীলক্ষেত থেকে একটা বই কিনেছিল, একটা ডেভিল ওয়ার্শিপের উপর একটা বই। আচ্ছা, মানে ডেভিল ওয়ার্শিপ নিয়ে, ব্ল্যাক ম্যাজিক এগুলো নিয়ে একটা বই পেয়েছে, অনেক পুরানো একটা বই। ওই বইটা তারা কিনেছিল। তো ওই বইটা কেনার পর নাকি ওই বইটা নাকি যার বাসাতেই থাকে তার বাসাতে প্রবলেম হয়, এই টাইপের ব্যবসা আমরা শুনলাম। আমি বললাম যে বাহ, বেশ ইন্টারেস্টিং ঘটনা কি। তারপরে ঘাটাঘাটি করার পর তারপরে যেটা আসলে সেটা হচ্ছে যে বইটা যারা কিনেছিল
তাদের একজন আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, সে আমাকে নিজে বলেছে যে বইটা আমরা যখন পাইছি বইয়ের ভিতরে আমরা ইনফ্যাক্ট অরিজিনাল পেপার কাটিংও পাইছি বাইরের কোন একটা নিউজ পেপারের কাটিং, যেখানে যে ওই অ্যালিস্টার ক্রাউলি, অনেকে ক্রাউলি বলে, মিস্টার ক্রাউলি, অজি অসবর্নের একটা গান আছে, এই ব্ল্যাক ম্যাজিক করতো, টেবিল ওয়ার্শিপ, ওই কাল্ট একটা অকাল্ট দিয়েছিল, ওর সম্বন্ধে কিছু পেপার কাটিং মানে অরিজিনাল, মানে বইটা অ্যাকচুয়ালি যার কাছে ছিল সে অ্যাকচুয়ালি এইসব জিনিসপত্র নিয়ে আসলে ঘাটাঘাটি করতো আর কি। সো তার মানে ব্যাপারটা একটু সিরিয়াস আর কি, মানে বইটা। সো এই বইটা নেওয়ার পর বইটা যার বাসায় যায়, মানে যার বাসায় থাকতো ওর বাসাতেই একটা সিরিয়াস কোন একটা প্রবলেম হতো। প্রবলেম মানে হয়তো বা দেখা গেল যে এক ফ্রেন্ডের বাবার একটা দোকান ছিল, দোকানে আগুন লেগে গিয়েছিল। তারপরে আরেক ফ্রেন্ড পরীক্ষার সময় প্রচন্ড ভাবে অসুস্থ হয়ে গেছিল, ওইভাবে পরীক্ষা দিতে পারে। এই টাইপের জিনিসপত্র নাকি হচ্ছে বা স্টিল গোয়িং অন, এই টাইপের ব্যাপার। তারপরে সবাই মিলে আমরা ডিসিশন নিলাম যে এই বইটা অ্যাকচুয়ালি কারো কাছে রাখা যাবে, এটা ফেলে দিতে, পুরাই দিতে হবে। মানে তখন তো আমাদের অ্যাকচুয়ালি বয়সও কম, আমরা একটু ছিলাম এসব ব্যাপারে। কিন্তু আমাদের একটা ফ্রেন্ড সে এই বইটা নিয়ে, বইটার মধ্যে কিছু জিনিসপত্র লেখা ছিল, কিভাবে ডেভিল ওয়ার্শিপটা করতে হবে, কিভাবে নামাতে হবে, এই টাইপের জিনিসপত্র ছিল। সেই জিনিসটা প্র্যাকটিস করে তার বাসায়। এবং ঘটনাটা যেটা হয় যে বইয়ের মধ্যে একটা জিনিস লেখা ছিল যে ডেভিল আসবে উত্তর দিক থেকে। হ্যাঁ, উত্তর দিক থেকে ডেভিল আসবে, এরকম একটা জিনিসপত্র লেখা ছিল। আলটিমেটলি যেটা হয়েছিল যে সে তো আর কিছু করতে পারে না এই বইটা নিয়ে, বাট তার উত্তর দিকে যে রুমটা ছিল বাসার, ওই রুমে তার ছোট বোন থাকতো। এবং ছোট বোনটা মেন্টালি মানে বেশ পাগল হয়েছে, তাকে পরে এক্সিবিশনে দিতে হয়। এটার পরে বইটা কোথায় কি, বইটা আমরা পাই না। এটার প্রায় বছর দেড়েক পরের ঘটনা। হঠাৎ করে একজনের, আমাদের সার্কেলের মধ্যে একজন বইটা পাইছে, যেভাবে ওর কাছে আসছে, কিভাবে আসছে আমি জানি না, আমার মনেও নেই। সে বললো বইটা আমি পাইছি, বইটা পাইছি। আমি তখন গিয়ে বললাম যে দেখেন এই বই, আপনি কিন্তু এই বইয়ের কিন্তু কাহিনী মনে শুনছি। বলে যে আরে মনে গেল কোনো ব্যাপার না, এইটাই। এবং ওই সময় ওই বইটা যখন তার বাসায় ছিল, আমরা নিজের জানি যে ওদের বাসায় সিরিয়াস একটা ফ্যামিলি একটা প্রবলেম হয়েছিল, মানে বেশ সিরিয়াস পর্যায়ে চলে গিয়েছিল প্রবলেমটা। এই বইটা তখন আমি বলছি যে দেখেন আপনি, আমি নামটা বলতে পারছি না, যে দেখেন আপনি এই বইটা পুরাই ফেলেন, ফালাই দেন, এটা রাখেন না, কজ আমরা এটা নিয়ে অনেক কাহিনী শুনতেছি, এরকম হয়েছে, মুখের হয়েছে, তো আমরা বলছিও। পরে বলছে না, আমার কাছে না বইটা নাই, বইটা আরেকজনের নাম বলছে, আমাদের ফ্রেন্ড, সে নিয়ে গেছে। আচ্ছা। তারপরে আমরা এতটাই ডেসপারেট হয়ে গেছিলাম, আমরা ওর সাথে যোগাযোগ করছি যে এই বইটা রাখ না, বইটা কোথায়, বলে আছে কোথাও বাইক রুবনে, এইটি। আমি বইটা পড়ছি, বললেন না বইটা পড়িনি, বললাম যে বইটা সরাই ফেলো। এর কয়েকদিন পরের ঘটনা, রিক্সা করে আমার এই দুই ফ্রেন্ড, যার বাসায় বইটা ছিল যার বাসায় এখন বইটা আছে, এরকম অবস্থায় দুই ফ্রেন্ডই রিক্সা করে আসছিল। একটা ট্রাক এসে রিক্সাটা খুব জোরে মারে, যে ফ্রেন্ডের বাসায় বইটা ছিল সে সাথে সাথে মারা যায়। এবং এটা কিন্তু সত্যি ঘটনা, আমি এখানে আমার ফ্রেন্ডের কথাই বলছি, রাইট? সো আমরা এখনো জানি না বইটা কোথায় আছে, কি আছে, বাট এই জিনিসটা আমাদের অনেকদিন আমাদের মানে মেন্টালি আমাদের প্রচন্ড আপসেট করে রাখছিল। মানে আমরা এখনো, আমার কাছে ব্যাপারটা অনেক মিস্ট্রি। বই তো তারপরে সেটাই, মানে ব্যাপারটা কি ছিল আমরা এখনো জানি না। বাট এই যে ঘটনাগুলো বললাম, প্রত্যেকটা জিনিস মানে রিয়েলি ডিড হ্যাপেন। মানে আমরা ফার্স্ট টাইম আমরা দেখছি জিনিসগুলো, যে মানে নট দ্যাট যে কোনো সুপার ন্যাচারাল কিছু একটা আমরা দেখছি বা কোনো ওরকম কিছু না, কিন্তু কেমন জানি একটা ব্যাপার ছিল, যে বলেন অনেকে যে কার স্টেট, একদম ব্যাপারটা এরকম ছিল। সো এই বইটা কি মানে বাংলায় লেখা ছিল? না না না, এটা পুরোই বাইরের একটা বই, এবং বইটার কোনো কাভারও ছিল না। মানে বইটার ইনফ্যাক্ট প্রথম অনেকগুলো পেজও ছিল না। আচ্ছা, বইটার পরের দিকের পেজ, মানে বইটা অ্যাকচুয়ালি কত পেজের কি আমার অত কিছু মনেও নেই। আচ্ছা, মানে এই মুহূর্তে যদি এরকম একটা বই পেতাম নিশ্চয়ই ওইটা নিয়ে রিসার্চ করতাম, অনেক ইন্টারনেট অনেক ব্যাপার ছিল। তখন আমাদের ওইরকম কোনো অপশনও ছিল না যে গেলাম আর খবর পেয়ে গেলাম। সো বইটার প্রথমের কাভার তো ছিলই না, প্রথমের অনেকগুলো পেজও ছিল না। আচ্ছা, ছেড়া ছিল বইটা। এইটাই মানে এই জিনিসটা অনেকদিনই বলবো করি, বাট বলা হয় না, আজকে বলি। কিন্তু অদ্ভুত ব্যাপার, মানে একটা বই, এবং বেশ মানে আমরা খুবই আপসেট হয়ে গেছিলাম যখন অনেক বড় একটা মূল্য দিতে হয়েছে, অনেক অনেক। আমার ফ্রেন্ডটা মারা গিয়েছিল তোমার ইয়ের ওই, এটা হচ্ছে ওই
ইয়ের দিকে যাইতে গেলে রিক্সা করে ট্রাকটা বাড়ি দিয়েছিল হচ্ছে শান্তিনগর না ঠিক, এটা হচ্ছে প্রেস ক্লাবের দিকে যেতে গেলে যে চত্বরটা আছে না তার একটু আগে ওখানে রিক্সাতে বাড়ি করে মারা যায় এবং এটা পেপারে আসছিল যে একটা ট্রাক মারা গেছে। আমাদের এবং ইন্টারেস্টিং ব্যাপার ওইটি তার কাছে তখন বইটা ছিল, ওর বাসাতেই যখন ছিল। আমরা এখন অবশ্য জানি না বইটা কোথায় কি বইটা যদি কার কাছে থেকে থাকে তবে না মানে আমার দরকার নেই, আমরা আজকে মনে হয় শেষ করতে পারি না। আমার মানে জিনিসটা সত্যি কথা বলতে কি যে শোন ভাই, আমি এই জিনিসটার সাথে একটা জিনিসই খালি অ্যাড করবো যে অনেকেই বলছে যে আমরাও আমাদের টিম নিয়ে বেরিয়ে যেতে চাই, আমরা এটা করতে চাই ওটা করতে চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে জিনিসটা এত সহজ না, বা একটা ছোট ব্যাপার থেকে অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে। মানে আমার কথা হচ্ছে যে ভূত জিন বলি ভূত বলি সুপারন্যাচুরাল এগুলো বাদই দিলাম, বাট মানুষজন অনেক সময় অনেক সিলি জিনিসপত্র দেখে কিন্তু অনেক ভয় পায় এবং ওইটার রিয়াকশন কিন্তু অনেক বাজেভাবে হতে পারে, বাজেভাবে হতে পারে। তো যে আমরা ছোটবেলা একটা গল্প শুনতাম না যে বাজি লেগে ইয়েতে গেছে শ্মশানে গেছে রাতে থাকবে, বাসটা গেড়ে রেখে আসতে হবে, ও গেড়ে রেখেছিল চাদরের মধ্যে, তারপর আসার সময় গলায় টান পরে মনে করেছে যে কি জানি তাকে টান দিয়েছে, এই টাইপের গল্প আমরা ছোটবেলা শুনেছি। এটা খুব কমন একটা গল্প। সো আমার কথা হচ্ছে যে এই আমরা যে ভূতিস টিম আমাদের কিন্তু কোনো সার্টিফিকেট নাই, আমরা কিন্তু কোথা থেকে পাশ করি নাই যে আমাদের এইভাবে মানে আমাদের ব্যাপারে ইন্টারেস্ট আছে অনেক বছর ধরে, আমরা এগুলো আস্তে আস্তে এদিক সেদিক যাচ্ছিলাম, এখন আমরা একটা টিভি শো বানাচ্ছি। কিন্তু সবাই যদি মনে করে যে এটা জিনিসটা একটা মজার একটা জিনিস যাই একটু করি, ওটা করার আগে 10 বার আমার মনে চিন্তা করা উচিত। এগুলা সবাই সবকিছু হ্যান্ডেল করতে পারে না, মানে আমরাই অনেক সময় আমাদের অনেক ঝামেলা হয়েছে। আপনারা ভৌতিস্টের অনুসন্ধান শুরু হবে তখন দেখবেন আমরা মানে অনেক রকম ঝামেলার মধ্যে পড়েছি, মানে সব যে ভূত এসে আমাদের ধরছে খাচ্ছে এরকম কিছু না, কিন্তু অনেক ধরনের ঝামেলার মধ্যে আমরা পড়েছি। কিন্তু এইসব জিনিসপত্র অ্যাকচুয়ালি মানুষজন বুঝতে চায় না। রাইট, আমরা শেষ করব, তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা আমাদের SMS করতে চান তারা তো SMS এর অবশ্য এখন করে কোনো লাভ নেই, আমরা শেষ করছি। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের নেক্সট শোতে আসতে চান যারা, তারা একটা কাজ করেন, সেটা হচ্ছে যে আমাদেরকে ইমেল করে ফেলেন। ইমেল করতে হলে যেটা করতে হবে, আপনার নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার সহ ইমেলটা করতে হবে ভূত FM BHOOT ভূত FM, তারপর হচ্ছে FM@radiofurti.fm। এখানে আপনারা ইচ্ছা করলে ইমেল করতে পারেন। যারা এমনি বিভিন্ন চান যে আপনাদের জায়গাটা ইনভেস্টিগেট করুক ভৌতিস টিম, তারা ইচ্ছা করলে info@bhautis.com আপনারা ইমেল করতে পারেন। এছাড়াও সবসময় আশা করব যে মানে আপনারা যারা আসতে চান বেসিক্যালি, তারা অনেকেই বলেছেন যে কিভাবে ভূত FM আসা যায়, কিভাবে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, তাদেরকে বলবো যে আগে ইমেল করতে হবে। এবং ইমেলে অবশ্যই আমি গতবারও ইমেল পেয়েছি অনেকগুলো, যেগুলোতে ফোন নাম্বার এবং ঠিকানা ছিল না। আপনারা অবশ্যই ফোন নাম্বারের সাথে সাথে ঠিকানাটাও দিয়ে দিবেন যে কোন জায়গা থেকে বলছেন, এবং যদি আসতে পারেন তাহলে সেটা নিচে ছোট একটা নোট দিন যে আমরা আসতে পারবো, যদি ঢাকার বাইরেও হয় সেটা। যাই হোক, শেষ করব, কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক 11:59 সে পর্যন্ত। আশা করব সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিরাপদ থাকবেন। একটা কথা বলতেছিলাম, যারা আজকে নতুন লিসনার যদি ভৌতিস্টের কি টাইপের কাজগুলো দেখতে চাই, ইউটিউবে BHOUTIST সার্চ দিলেই ভৌতিস্টের একটা ছোট্ট ডেমো বের হয়ে আসবে, দেখতে পারেন। অসম্ভব সুন্দর সেটা। যাই হোক, আমরা গান শুনতে শুনতে আজকে শেষ করি এখানেই, ঘড়িতে বেশ অনেক রাতি হয়ে গেছে। শেষ করছি আমরা, এবং লাস্টে গানের মাঝখানে আমরা শেষ করি সুমন ভাইয়ের একটা গান আছে, ঘুম। শোন ভাই, ঘুম। ওকে, সবাই ঘুমাতে।